প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমাদের যেটা পড়ছি আমরা তৃতীয় খণ্ড 101 থেকে 167 অর্থাৎ লাস্ট খণ্ড আমরা পড়ছি। কার দ্বারা এবং কি পদ্ধতিতে প্রমাণ উপস্থাপন করতে হবে। প্রথম খণ্ডতে আমরা পড়লাম কি বিষয়ে কথা বলা যাবে আদালতে, অর্থাৎ বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়। দ্বিতীয় খণ্ডতে আমরা পড়লাম যে মৌখিক সাক্ষ্য, ওরাল এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স, এগুলো কোনটা প্রাথমিক কোনটা আবার মাধ্যমিক এর মাধ্যমে প্রমাণ দেওয়া যাবে। এই খণ্ডতে শুরু হচ্ছে এই যে এত কিছু আমরা জানলাম, কি বিষয়ে কথা বলতে হবে সেটা জানলাম, কোনটা প্রাসঙ্গিক বিষয় কোনটা বিচার্য বিষয় সেটা বুঝলাম, প্রাথমিক সাক্ষ্য বুঝলাম, মাধ্যমিক সাক্ষ্য বুঝলাম, সরকারি ডকুমেন্ট বুঝলাম, বেসরকারি ডকুমেন্ট বুঝলাম, আমরা অনুমান সম্পর্কে বুঝলাম যে এই যে সরকারি বা বেসরকারি ডকুমেন্ট যেটাই বলে না কেন, যে ডকুমেন্টের এভিডেন্স গুলো ছিল সেগুলো আদালতে যদি উপস্থাপন করা হয়, আদালত কোনটা মে প্রিজুম করবে কোনটা শ্যাল প্রিজুম করবে এবং কোনটা কনক্লুসিভ প্রুফ, এই জিনিসগুলো গত ক্লাসে কিছুটা জেনেছি। আজকে যেটা জানবো যে কারা আদালতে দাঁড়াতে পারবে সাক্ষী হিসাবে, অর্থাৎ সাক্ষী কারা, উইটনেস কারা হবে, এবং উইটনেস আদালতে এসে কি পদ্ধতিতে কিভাবে সাক্ষীটা দেওয়া হবে। মানে এবার সাক্ষ্য প্র্যাকটিক্যাল বিষয়গুলো শুরু হলো। এতক্ষণ আমরা তথ্য বিষয়গুলো জানলাম, প্র্যাকটিক্যালি আদালতে কি কি হবে। তো এই বিষয়ে আমরা শুরু করব তৃতীয় খণ্ডে 101 থেকে শেষ পর্যন্ত 167 ধারা পর্যন্ত। আর আজকে অধ্যায় 7 ধারা 101 থেকে 114 আলোচনা করা হবে, যেটাকে প্রমাণের দায়িত্ব বা ভার, বার্ডেন অফ প্রুফ বলা হয়। প্রথমেই দেখেন 101 ধারা, প্রমাণের দায়িত্ব বা বার্ডেন অফ প্রুফ। আর গত ক্লাস টেস্টে আমার এই প্রশ্নটা ছিল, বার্ডেন অফ প্রুফ কত অধ্যায়ের বিষয়। এখন বলতে পারেন এইটা তো আজকে পড়ছি, আগে কেন দিলেন? ওই যে বিন্যাসের মধ্যে আছে যে প্রমাণের জি স্যার। দায়, সপ্তম অধ্যায়, এই কারণেই এটা দেওয়া হয়েছে। তো কত অধ্যায়ে আছে এই বিষয়ে প্রশ্ন ইতিপূর্বে শুধুমাত্র পেনাল কোড থেকে হয়েছে, জেনারেল এক্সেপশনস, এই প্রশ্নটা বেশি আসে চতুর্থ অধ্যায়ের বিষয়। তো বলা যায় না অন্য সাবজেক্টেও এই স্টাইলের প্রশ্ন আসতে পারে, তা আমরা বিন্যাসের মাধ্যমে সেটা একটু বুঝে নেব। তো আজকের ক্লাসটি সংক্ষিপ্ত হবে। ক্লাস শেষে যাদের কোনো প্রবলেম থাকবে সেগুলো বলবেন। আলোচনা করতে গিয়ে যে সেকশন আলোচনা করব ওই সেকশনে প্রবলেম হলে হাত উত্তোলন করে সে বিষয়ে কথা বলা যাবে। তবে যেটা আলোচনা করছি এই বিষয়ে ভিন্ন অন্য কিছু কথা বলতে গেলে আশা করি আপনারা ক্লাস মাঝে না, ক্লাস শেষের প্রশ্নোত্তর পর্বে, মানে আজকের ক্লাস ভিন্ন অন্য কোনো বিষয়ে কথা বলবেন। তো যখন একটা সেকশন পড়াচ্ছি যেমন 101, এই সেকশন বুঝতে না পারলে হাত উত্তোলন করবেন, আমি আবার রিপিট করব। দাবিকারীর, দাবিকারী মানে দাবি কে করে একটা মামলায়? প্রাথমিকভাবে সিভিল মামলা হলে যিনি আর্জি দাখিলের মাধ্যমে মামলা রুজু করেন তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে বাদী। তো বাদী কোনো কিছু দাবি করেন, বাদী যেহেতু কোনো কিছু দাবি করছেন সেহেতু আমরা এই যে বাদী যা দাবি করবে আদালতে তাকেই তা প্রমাণ করতে হবে। এখানে বাদী বা বিবাদী যে বিষয় দাবি করে, তো বাদী দাবি করছে যে এই জমি আমার, আদালত বলবে তাহলে আপনি প্রমাণ করেন এটা আপনার। বা ক্রিমিনাল মামলায় যদি বাদী বলতে ফরিয়াদি বা কমপ্লেনেন্ট বা এজাহারকারী যে থানায় মামলা করে, বা জিডি কারী যে জিডি করে থানায়, তো সে দাবি করছে যে অমুক আমাকে এই অপরাধটা করেছে, আমার সাথে প্রতারণা করেছে, বা আমাকে আমার সম্পত্তি চুরি করেছে। পেনাল কোডের বা নারী শিশু আইনেও যদি কোনো মামলা হয় যে আমার সাথে এই ধরনের অপরাধ হয়েছে, তো সেটা দাবি করছে কে? যে মামলা দায়ের করছে, তখন তাকে প্রমাণ করতে হবে এইটা, মানে প্রসিকিউশন পক্ষে প্রমাণ করতে হবে। ক্রিমিনাল মামলায় বলা হয় প্রসিকিউশন পক্ষ, আর সিভিল মামলায় বলা হবে বাদী পক্ষ।
তো যে যা দাবি করছে তাকেই তা প্রমাণ করতে হবে। তো বাদী বা মামলা যে নিয়ে আসলো আদালতে, তার পক্ষে কথা উদাহরণ দিয়ে বোঝালাম। এবার বলবো যে বিবাদীকে কি প্রমাণ করতে হবে। বিবাদী বাদীর সবকিছু অস্বীকার করছে করে বিবাদী বলছে একটা সিভিল মামলা, এই যে প্রকৃত ঘটনা এই যে, লিখিত জবাবে আমরা যেমন দিই, যেমন আজকে দুইটা মামলা লিখিত জবাব রেডি করলাম, কালকে জমা দিতে হবে। তো সেখানে বাদী যেটা দাবি করছে সেটাকে অস্বীকার করছি, যে সেটা বানানো কথা, ভিত্তিহীন, মিথ্যা কথা। বাদীর মামলার কোনো মেরিট নাই, কিচ্ছু নাই। তিনি শুধুমাত্র হয়রানি করার জন্য মামলা করেছেন, যোগসাজশী মামলা। এইভাবে তার যে আর্জির বক্তব্যকে অস্বীকার করে প্রকৃত ঘটনায় এসে এবার বিবাদী দাবি তুলছে যে হ্যাঁ হ্যাঁ, আমি আমার বর্ণনা যেটা বলছি এটা সঠিক। এখন সিভিল মামলায় বাদী যেটা দাবি করছে আর্জিতে, তাকে তা প্রমাণ করতে আহ, সাক্ষী নিয়ে এসে ওরাল এভিডেন্স দিতে হবে এবং মৌখিক সাক্ষী দিতে হবে, এবং তার পক্ষে যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো সে দিবে। অপরপক্ষে বিবাদী মৌখিকভাবে যেগুলো সাক্ষী দিবে, কারণ সিভিল মামলায় বাদী বিবাদী উভয়কে সাক্ষ্য দিতে হয়। এবং বাদীর আইনজীবী বিবাদীকে এবং বিবাদীর অন্যান্য সাক্ষীকে যেমন জেরা করে, তেমন বিবাদীর আইনজীবী বাদী এবং বাদীর অন্যান্য সাক্ষীকে জেরা করতে পারে। ভাইস ভার্সা, মানে দুইজনের অধিকার সমান সাক্ষ্য দেওয়া এবং জেরা করার। তো বিবাদী যেটা দাবি করছে লিখিত জবাবে, সেটা তাকে প্রমাণ করতে হবে কোনো ব্যক্তিকে আদালতে নিয়ে এসে তার পক্ষে সাক্ষ্য দেওয়ার মাধ্যমে, সরাসরি, অথবা তার যদি ডকুমেন্ট থাকে, বা উভয়, ডকুমেন্টারি এভিডেন্স, ওরাল এভিডেন্স, যেটা গত ক্লাসে আমরা জেনেছি। এটা সিভিল মামলার ক্ষেত্রে গেল। ক্রিমিনাল মামলার ক্ষেত্রে মনে করেন জেনারেল এক্সেপশনস এর বিষয়টা দাবি করছে কে, আসামি, যে না, এটা আমি রাইট অফ প্রাইভেট ডিফেন্স ব্যবহার করেছি, বা আমার ঘটনাটা জেনারেল এক্সেপশনস বা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে। তখন এই বক্তব্যটাকে কাকে প্রমাণ করতে হবে? যে দাবি করছে তাকেই। তাহলে এখানে দেখবেন, বইয়ে যদি দেখেন বর্ণ গাইডে অনেক বক্তব্য আছে, কিন্তু 101 ধারার মূল বক্তব্য হচ্ছে দাবিকারীর, প্রমাণের দায়িত্ব কার? দাবিকারীর। যা যেটা দাবি করছে তাকেই তা প্রমাণ করতে হবে। এটাই হচ্ছে ছোট্ট করে এক কথায়। আশা করি 101 বোঝাতে পেরেছে। এবার 101 হচ্ছে বার্ডেন অফ প্রুফ, বা এই পুরো সপ্তম অধ্যায়ের হচ্ছে মূল বক্তব্য। 101 যে যে যা দাবি করবে তাকেই তা প্রমাণ করতে হবে। এখন কিছু কিছু সিচুয়েশন আসে যে 101 দিয়ে কাভার করে না, বা 101-এর একটু ব্যাখ্যা দরকার হয়। যেমন আমরা আগে ভাব সম্প্রসারণ পড়েছি। তো ভাব সম্প্রসারণে একটা লাইন থাকে, তো এই লাইনটাকে কি করতে হয়? এক্সটেনশন করতে হয়, ভাব সম্প্রসারণ করতে হয়, ভাবের সম্প্রসারণ। এক লাইনের জিনিসটাকে 2 পেজ লিখতে হয় আমাদেরকে। তো এইরকমই 101 হচ্ছে মূল বক্তব্য, আর 102, 3, 4, 5 এগুলো 101-এরই একটু ব্যাখ্যা স্বরূপ অন্যান্য সেকশন। এই জিনিসটা মাথায় রেখে 101, 102, 103 এগুলো যদি একটু সেন্সে নেন, দেখবেন প্রতিটার মধ্যে 101-এর যে বক্তব্য সেটা রিফ্লেক্ট বা প্রতিফলিত হবে। 102, 102 বলছে প্রমাণের দায়িত্ব যার উপর ন্যস্ত থাকে। এর আগে বলছে প্রমাণের দায়িত্ব কার? যে যাই যেটা দাবি করে তার, বাদীর। এবার 102 বলছে কার উপর ন্যস্ত থাকে, মানে মূল দায়িত্ব কার? তো এখানে উত্তর হচ্ছে উভয় পক্ষ থেকে সাক্ষ্যদান করা না হলে। একটা মামলা হয়েছে, এই মামলায় বাদী সাক্ষ্য দিচ্ছে না। সিভিল মামলার ক্ষেত্রে যদি বলি, বাদী যদি সিভিল মামলায় সাক্ষ্য না দেয়, সাক্ষ্য বলতে এটাকে বলে পিএইচ, প্রিএম্পটরি হিয়ারিং এর পর্যায়ে, স্টেপ হচ্ছে পিএইচ পর্যায়ে, যে বাদী যদি পরপর কয়েক ডেট কারণ না দর্শিয়ে বা টাইম পিটিশন বা সময়ের আবেদন না দিয়ে যদি অনুপস্থিত থাকে বা স্টেপ না নেয় বা সাক্ষ্য না দেয়, তাহলে বাদীর মামলা কিন্তু কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। অপরপক্ষে সিআর মামলা যদি হয়, যৌতুকের মামলা বা পেনাল কোডের কোনো মামলা, কোর্টে সিআর মামলা হয়েছে, মানে কমপ্লেন্ট হয়েছে, ম্যাজিস্ট্রেটের কাছে 200 ধারায় জবানবন্দি দিয়ে যে মামলাটা হয়, সেটা হয়েছে। এই মামলাও যদি সাক্ষী পর্যায়ে এসে পরপর 2-3 ডেট যদি সাক্ষী না দেয়, আদালতে উপস্থিত হচ্ছে বাদী ঠিকই কিন্তু সাক্ষী নিয়ে আসছে না, তাহলে মামলা কি করে দিবে? খারিজ করে দিবে। কারণ অপরপক্ষ দাবি তুলবে যে মামলা মিথ্যা, তাই সাক্ষী দিচ্ছে না। তাই বলছে উভয় পক্ষ থেকে সাক্ষ্যদান করা না হলে সিভিল ক্রিমিনাল বোথ মামলার ক্ষেত্রে এই বক্তব্যটা প্রযোজ্য। আপাত অবস্থায় যে পক্ষ হারবে তার ওপর বর্তাবে। এটা দ্বারার অর্থ কি? ওই 101-এ যেটা বলা হচ্ছে সেটাই।
মামলায় কেউ সাক্ষী দিল না, তাহলে যে মামলা করলো বাদী পক্ষ সেই তো হেরে যাবে মামলায়। কারণ তাকে তো মামলাটা প্রমাণ করার দায়িত্ব প্রাথমিকভাবে। তাই বলছে, যদি কেউ সাক্ষী না দেয়, কোনো পক্ষে যদি সাক্ষী না দেয়, আপাত অবস্থায় যে হেরে যাবে তার উপরে বর্তাবে এই মামলাটা প্রমাণ করার। মানে মামলা আপনার, আপনি প্রমাণ করেন। একটা, যদি আপনি বিজনেস করেন, আপনি যদি দোকানদার হন, আপনি মনে করেন একটা মুদিখানার দোকান দিয়েছেন, সে ফর এক্সাম্পল। তো কেউ যদি মুদিখানার দোকান দেয় বা কেউ একটা পোশাকের দোকান দিয়েছেন, অনলাইনে অফলাইনে যেটাই হোক না কেন, তো এই প্রোডাক্টটা সেল করার দায়িত্ব তো আপনারই। আপনি নিজে করেন বা অন্য কাউকে দেন। আপনি যদি সেল না করেন তাহলে বিজনেস চলবে? ব্যাপারটা এরকম, আপনার বিজনেস চলবে না। তেমনি মামলা করেছেন, সাক্ষী যদি না দেন তাহলে মামলা চলবে না। এটাই হচ্ছে মূল বক্তব্য। 101-এরই কথা কিন্তু একটু ভিন্নভাবে বলেছে। উদাহরণ, জমির দখল দাবি করছে, যেটা উইল মারফত, এর বিষয় প্রমাণের দায় দখল দাবিকারীর। যে বলছে এই জমি আমি উইল মর্মে পাই, আমাকে দখল বুঝিয়ে দেন, উইল প্রবেটের মামলা করেছে। তো যে দাবি করছে যে এই জমির দখল আমার পাওয়ার কথা, তাকে প্রমাণ করতে হবে যে আপনি যে দখল দাবি করছেন সেটা প্রমাণ করেন, যে এটার আপনি দাবিদার। অপর একটা উদাহরণ, বন্ড মূলে পাওনা টাকা দাবি, বন্ড প্রেষকৃত। মানে এক পক্ষ বলছে যে আমি ওনার কাছে টাকা পাই। এখন যেমন চেক দেওয়া হয় বা 300 টাকার স্ট্যাম্পে লিখিত হয়, তো চেক বা 300 টাকার স্ট্যাম্পে যখন কোনো কিছু লিখিত হচ্ছে, চেক দিয়ে দিচ্ছে, তো একজন চেক সাইন করে দিচ্ছে, তো এটাও ধরে নেন একটা বন্ড। বা একটা 300 টাকার স্ট্যাম্পে লিখে দিচ্ছে, এটাও একটা ধরেন বন্ড। বন্ড বলতে যে কাগজ, এর বিষয়বস্তু টাকা, অপরপক্ষকে বলছি যে আপনি আমার কাছ থেকে এত টাকা পান। একটা যদি 10 লক্ষ টাকার চেক হয়, তাহলে যে চেক দিচ্ছে সে স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ আমি আপনার কাছে ঋণী 10 লক্ষ টাকা, এই নেন চেক। বা স্ট্যাম্পে কেউ বক্তব্য লিখে দিচ্ছে, স্ট্যাম্পের ভাষাটা একটু লিখিত অবস্থায় থাকে, বর্ণনা থাকে। চেকে কোনো বর্ণনা থাকে না, বেসিক তথ্য থাকে, অ্যামাউন্ট বসানো থাকে, একেবারে সংক্ষিপ্ত জিনিস। কিন্তু চেক খুব সেন্সিটিভ জিনিস, কারণ ব্যাংক এটার অথরিটি, ব্যাংকের ম্যানেজার সেই মামলায় সাক্ষী দিতে বাধ্য, এবং সেটার জন্য আলাদা আইনই আছে। আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, চেকের মামলা মানে এনআই অ্যাক্ট, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 138 ধারায় মামলা হয়। কেউ যদি আপনাকে চেক দেয়, 6 মাসের মধ্যে মামলা করতে হবে। চেকে উল্লেখিত তারিখ এর 6 মাস পর্যন্ত চেকের মেয়াদ থাকে, তারপরে চেকটা ডেড হয়ে যাবে। এখন চেকের মেয়াদ থাকাকালীন এনআই অ্যাক্টের মামলা করা যাবে। চেকের মেয়াদ যদি পার হয়ে যায়, এনআই অ্যাক্টের মামলা করা যাবে না, চেকের মামলা চলবে না, তখন সিভিল বা ক্রিমিনাল মামলা করা যাবে। ওই চেকটা কিন্তু সাক্ষ্যগত মূল্য হারায় না, কিন্তু জাস্ট এনআই অ্যাক্টে মামলা করা যাবে না, কিন্তু সিভিল বা ক্রিমিনাল মামলা করা যাবে। এখন যদি প্রশ্ন করেন চেকের মামলা, চেকের মেয়াদ বহাল আছে, আমি এনআই অ্যাক্টের মামলা করতে চাচ্ছি না, কারণ এনআই অ্যাক্টের মামলা করলে সহজে জামিন হয়ে যায়। তাহলে কি করতে চাচ্ছি আমি? প্রতারণার মামলা করতে চাচ্ছি, আহ, এইটা পেনাল কোডে। তাহলে চেক আমার ডকুমেন্ট আছে, আমি পেনাল কোডে মামলা করতে চাচ্ছি, করা যাবে? হ্যাঁ করা যাবে। কিন্তু এটা কম জানে মানুষ বা করেও না, প্র্যাকটিস কম। কেউ যদি চেক দেয়, 3 ধরনের মামলা করা যায়। এক, এনআই অ্যাক্টের মামলা 138 ধারায়। দুই, পেনাল কোডে মামলা করা যাবে প্রতারণার জন্য। এবং 3 নম্বর, সিভিল মামলাও করা যাবে, টাকা পাই বলে টাকা দাবি করে। তো বন্ড মূল্যে পাওনা টাকা দাবি, মনে করেন চেক বা বন্ড মূল্যে পেয়েছে, এখন যেই পক্ষ মামলা করেছে সেই বন্ডটা দিচ্ছে আদালতে, এই দেখেন ইওর অনার 10 লক্ষ টাকার আমাকে কি দিয়েছে, বন্ড দিয়েছে। এখন অপর পক্ষ আসামি বলছে বন্ডটি যে প্রতারণার মাধ্যমে সম্পাদিত। আসামি বলছে ইওর অনার, এই বন্ড আমার না, এটা প্রতারণামূলক ভাবে তৈরি করা হয়েছে, এটা স্বাক্ষর জাল করা। এই ধরনের দাবি কে করছে? আসামি করছে। তাহলে বন্ড মূলে আমি একজনের কাছে টাকা পাই, এটা আমি দাবি করছি, কিন্তু অপরপক্ষ আবার বলছে আসামি যে স্যার এই বন্ডটা কি নকল বা জাল বা প্রতারণার মাধ্যমে সৃষ্টি। তাহলে যে বলবে প্রতারণার মাধ্যমে সৃষ্টি, তা প্রমাণের দায় কিন্তু তারই, তার প্রতারণার বিষয় দাবিকারীর। এখানে একজনকে আমি প্রশ্ন করব, 102 ধারায় কি বুঝলেন? এই যে বন্ডের যে উদাহরণটা দিলাম, এখানে কিন্তু প্রমাণের দায় কার উপর ন্যস্ত আছে, বার্ডেন অফ প্রুফ কার উপরে বর্তাচ্ছে, এখানে দুইজনের মধ্যে আছে। একটা বাদীর উপরে, একটা বিবাদীর উপরে, একটা আসামির উপরে, একটা এজাহারকারীর উপরে। তো এইটা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পেরে থাকেন, আমি প্রশ্ন করব এবার 101 ধারা, 102 ধারা থেকে আমি একটা প্রশ্ন করব ছোট্ট, আপনাদের উত্তর দিতে হবে। কেউ উত্তর দিতে চাচ্ছেন? হাত উত্তোলন করেন।
কে বুঝেছেন? সাহস করে হাত উত্তোলন করেন, তাকে প্রশ্ন করব। আচ্ছা রাজ্জাক ভাই, জি স্যার। মনে করেন যে আহ, আপনি আমার থেকে 2 লক্ষ টাকা পান, আমি আপনাকে 2 লক্ষ টাকার চেক দিয়ে দিলাম। তাহলে জি স্যার। আহ, তারপরে সেই চেকের টাকা আপনি তুলতে যে টাকা নাই বা কোনো সমস্যা হলো, তাহলে আপনি নিশ্চয়ই আমার নামে 2 লক্ষ টাকার মামলা করবেন। তাহলে আপনি বাদী হলেন, আমি আসামি হলাম। বুঝতে পারলেন? জি স্যার। তো আপনি যখন এখন চেক নিয়ে আদালতে প্রথমে আপনি গেছেন মামলা করতে, তাহলে মামলার বাদী আপনি। সিভিল বা ক্রিমিনাল মামলায় দুইটাই বাদী বলি আমরা, যাই হোক। মামলা আপনি প্রথমে আদালতে গেছেন, প্রথমে আদালতে প্রার্থনা করছেন, বিচার চাচ্ছেন। তাহলে জি আপনাকে স্যার। কি প্রমাণ করতে হবে? আপনাকে প্রমাণ করতে হবে যে এই চেকটা সঠিক, এবং এই চেকটা আপনি দাখিল করলেন, চেকে এমন ঠিক আছে আমার সই স্বাক্ষর, বা এই চেকটা আমার কিনা, এটাই জাস্ট আপনার প্রমাণ করা, বা চেকটা দাখিল করলে এটাই সবচেয়ে বড় প্রমাণ, তাই তো? জি স্যার। এখন আমি উল্টো বলছি যে রাজ্জাক ভাই যে চেকটা দিয়েছে আদালতে, এই চেকটা প্রতারণার মাধ্যমে আমার থেকে নেওয়া হয়েছে। এখন প্রতারণার বিষয়টা কাকে প্রমাণ করতে হবে, আমাকে না আপনাকে? আপনাকে স্যার। তাহলে মামলা কিন্তু একটাই। জি স্যার। চেকটা যে সঠিক এটা প্রমাণ করতে হবে আপনাকে, আর চেকটা প্রতারণার মাধ্যমে সৃষ্টি করছে এটা আসামি দাবি করছে বা আমি দাবি করছি, তখন এটা আমাকে অর্জন। প্রমাণ করতে হবে। তাহলে 102 ধারায় কিন্তু প্রমাণের দায়িত্ব কার উপর ন্যস্ত আছে, এটা একটা কি ঘটনাগত বিষয়? এটা কি বিষয় ঘটনাগত, আইন কিন্তু এখানে কিছু বলতে পারছে না, কারণ একবার বাদীর উপরে আসছে, একবার বিবাদীর উপরে চলে যাচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। মামলার পরিস্থিতি অনুসারে কার উপরে বর্তাবে তখন সেটা বলা যাবে। ওই 101 ধারে কিন্তু রিফ্লেক্ট করছে, যে যার দাবি করছে, আপনি দাবি করছেন চেকের অ্যামাউন্ট আমি পাবো, আমি দাবি করছি এটা প্রতারণার মাধ্যমে সৃষ্টি। ক্লিয়ার হলো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এবার 103, কোন নির্দিষ্ট তথ্য প্রমাণের দায়িত্ব। নির্দিষ্ট তথ্য প্রমাণের দায়িত্ব, তাহলে নির্দিষ্ট তথ্য কে জানে? যে দাবি করছে সেই জানে, তাকে প্রমাণ করতে হবে। ওই 101 আবার রিফ্লেক্ট করছে, যেটাকে বলা হয় প্লি অফ অ্যালিবিয়া, অন্যত্র অবস্থান। অন্যত্র অবস্থান সম্পর্কে আমরা কিন্তু ইতিপূর্বে প্রথম দিকে একটা সেকশন পড়েছি। তো সেই প্লি অফ অ্যালিবি কি সেটা আমরা জেনেছি। আসামি দাবি করছে ঘটনাস্থলে আমি ছিলাম না, অন্য জায়গায় ছিলাম, সিলেটে হত্যাকাণ্ড হয়েছে, আমি সিলেটে ছিলাম না, আমি ছিলাম শ্রীলঙ্কা। আমি আমার পাসপোর্ট দেখাচ্ছি, আমার পাসপোর্টে যে আমি ইমিগ্রেশনের মাধ্যমে বাইরে গেছিলাম, যাতায়াতের সিলচাপ্পর আছে, সিলমোহর আছে ইমিগ্রেশনের, এয়ারপোর্ট যদি যাই এয়ারপোর্টের, তাই না? তো সেগুলো আমি প্রমাণ দেখাচ্ছি, তাহলে পিল অফ এলিবি অনুসারে আসামি কিন্তু এখানে রেহাই পাবে। তাহলে যে তথ্যটির বিষয়ে আদালতকে বিশ্বাস করাতে চায় তার উপর বর্তাবে। ওই একই বিষয়, মানে দাবি করছি যে আদালত ইওর অনার এটা এই বিষয়, সিলেট আমি ছিলাম না হত্যাকাণ্ডের দিন, আমি শ্রীলঙ্কায় ছিলাম। তাহলে এই শ্রীলঙ্কায় থাকার বিষয়, তাহলে আমি অ্যাডভোকেট শহীদুল ইসলাম, আমি শ্রীলঙ্কায় ওই দিন ছিলাম, এটা তো আমারই ভালো জানার কথা, অন্য মানুষটা খুব কম জানারই কথা, তাই না? এই কারণে জি আমি স্যার। যে শ্রীলঙ্কায় ছিলাম, আমি যেটা দাবি করছি এটা আমাকে প্রমাণ করতে হবে। আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, অন্য মানুষকে আর রহিম করিমকে জড়াচ্ছে না। তো এটাও কিন্তু 101-কে রিফ্লেক্ট করছে। আমি দাবি করছি অন্যত্র ছিলাম, তাহলে আমাকেই প্রমাণ করতে হবে। 101-এরই একটা ভিন্ন রূপ মনে হচ্ছে কিনা 103? জি স্যার। উদাহরণ, চুরি বা স্বীকৃতি প্রমাণের দায় পুলিশের। এখন পুলিশ দাবি করছে একটা মামলায়, চুরির মামলা, পুলিশ বলছে 27 ধারা অনুসারে চোর বলেছে যে চুরিকৃত যে মোবাইল ফোন সেটা ওই জায়গায় অমুকের কাছে আছে। এখন এই চোরের বয়ান অনুসারে, দেওয়া তথ্য অনুসারে ওখানে গেলাম, হ্যাঁ ওখানে মোবাইল ফোনটা পেলাম, পুলিশ এই দাবি করছে। তাহলে এই যে এই চোর স্বীকার করলো পুলিশের কাছে, এইটা তো আর কনফেশন না। ম্যাজিস্ট্রেটের কাছে সিআরপিসির 164 ধারায় যে কনফেশন দেওয়া হয়, সেই কনফেশন তো আর এটা হলো না। তাহলে এই যে চুরি বিষয়টা স্বীকার করেছে চোর পুলিশের কাছে, এবং সেই তথ্য অনুসারে চুরিকৃত যে মাল, চোরাই মাল, সেটা উদ্ধার করা হয়েছে, এই পুরো বিষয়টা পুলিশকে প্রমাণ করতে হবে, কারণ পুলিশই দাবি করছে মামলায়। পুলিশ মামলায় দাবি করছে, বা যিনি আইও, ইনভেস্টিগেটিং অফিসার, তদন্তকারী কর্মকর্তা, সিএস দিয়েছেন, চার্জশিট দিয়েছেন, চার্জশিটে বলছে যে সে
27 ধারার বিষয়টা নিয়ে আসছে, যে সে আমার কাছে স্বীকার করেছে, সেই মতে আলামতগুলো উদ্ধার করা হয়েছে। তাহলে পুলিশ তার চার্জশিটে দাবি করছে, তাহলে যে পুলিশ দাবি করছে তাকে এবং তার সহযোগী যে পুলিশরা আছে তাকে, আহ, এবং অন্যান্য 161 ধারায় যাদের জবানবন্দি নিয়েছে তারা হেল্প করবে এখানে, মানে প্রসিকিউশনকে প্রমাণ করতে হবে। তাহলে স্বীকার করেছে কিনা বা তার মতে পাওয়া গেছে কিনা যিনি এই ঘটনার সাথে জড়িত ছিলেন, মানে পুলিশ যিনি উদ্ধার করেছেন, তাকেই তাই তো জানেন এবং তাকেই আদালতে সেটা প্রমাণ করতে হবে, এবং অপরপক্ষ তাকে জেরা করবে এটা ভুল প্রমাণের জন্য। এটাও 101 ধারা, পুলিশ দাবি করছে যে এই চোর স্বীকার করেছে, 101 ধারায় দাবিকারীর উপরে বর্তাবে। এরপরে হচ্ছে চুরির সময় সেখানে অনুপস্থিতি প্রমাণের দায়। দেখেন এখানে পিলওয়া প্যালিবি এই পরের উদাহরণটার সাথে ম্যাচ করছে, আসামি বা অভিযুক্ত ব্যক্তির উপরে বর্তাবে। তাহলে আসামি বা অভিযুক্ত ব্যক্তি বলছে যে চুরির সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না, আর পুলিশ বলছে সে তো আমার কাছে স্বীকার করেছে। এখন আদালত বলবে স্বীকার করেছে, আপনি সেটা প্রমাণ করেন। কারণ আপনি যে লিখিত বক্তব্য দিচ্ছেন এইটা তো আর 164 ধারায় কনফেশন বা দোষ স্বীকারোক্তি না, সেটার কোনো সাক্ষ্যগত মূল্য নাই। আপনি জবানবন্দির মাধ্যমে প্রমাণ করেন। আর আসামি দাবি করছে এই অরনার সাপাই সাক্ষীতে গিয়ে যে আমি চুরি করিনি এবং চুরির সময় আমি সেখানে ছিলামই না, অন্যত্র ছিলাম। তখন আদালত বলবে আপনি যে অন্যত্র ছিলেন ডকুমেন্ট দেন, প্রমাণ করেন, আপনার পক্ষে সাক্ষী নিয়ে আসেন। আশা করি এটাও বুঝতে পেরেছেন, এটাও 101 ধারার মতোই, যে যা দাবি করছে তাকেই তা প্রমাণ করতে হচ্ছে। 104, সাক্ষ্য গ্রহণীয় হওয়ার জন্য যে তথ্য প্রমাণ করতে হবে তা প্রমাণের দায়িত্ব। উভয় পক্ষই সাক্ষ্য দিল, কিন্তু আদালত এই সাক্ষ্যটা নিবে কি নিবে না, গ্রহণ করবে কিনা, অ্যাডমিট করবে কিনা। গ্রহণ করার ইংরেজি হচ্ছে অ্যাডমিট করা, মানে সাক্ষ্যটাকে গুরুত্বের সাথে যে ডিপোজিশন শিট বা লিপিবদ্ধ করবে কিনা আদালত ডিপোজিশনে, জবানবন্দি বা জেরার অংশে গিয়ে, সেটা আদালত চিন্তা করবে, বা আদালত রায় দেওয়ার সময় এটাকে গুরুত্ব দিবে কিনা। এটা 104 ধারার উপরে নির্ভর করছে। বলছে যে এটা আদালত অ্যাডমিট করবে, কিন্তু এটা একটা নির্ভরশীল বিষয়। কার উপর নির্ভরশীল? অন্য একটা ঘটনার উপরে নির্ভরশীল, অন্য একটা তথ্যের উপরে নির্ভরশীল। ওই তথ্য ওই তথ্যটা যদি প্রমাণিত হয় তাহলে এটা আদালত নিবে, আর যদি তথ্য প্রমাণিত না হয় তাহলে এটা নিবে না। তার মানে 104 ধারা হচ্ছে একটা নির্ভরশীল, যেটা অন্য ঘটনার উপর নির্ভর করে। অন্য ঘটনা প্রমাণিত হলে এটা অটোমেটিক প্রমাণিত ধরে নিবে। যিনি যা প্রমাণ করতে চান তা অন্য ঘটনার উপর যদি নির্ভরশীল হয়, ওই নির্ভরশীল ঘটনা বা তথ্য বা বিষয় প্রমাণের দায় তা প্রমাণের ইচ্ছা পোষণ করে। একজন ব্যক্তি বলছে ইওর অনার ঘটনাটা আসলে এরকম, তো ঘটনাটা এরকম আপনি প্রমাণ করেন, কারণ আপনি তো দাবি করছেন। ওই 101, যিনি যা দাবি করছেন তাকেই তা প্রমাণ করতে হবে। উদাহরণগুলো দেখি। মৃত্যুকালীন ঘোষণা, মৃত্যু যিনি প্রমাণ করতে চান। একজন ব্যক্তি মরার সময় বলে গেল যে অমুক আমাকে খুন করেছে, মিস্টার এক্স আমাকে খুন করেছে, তার আঘাতে আমি আর এই অবস্থা, আমি মারা যাচ্ছি, একজনকে বলে গেল। তাহলে এখানে এক্স কি, মার্ডারার বা খুনি। তাহলে মৃত্যুকালীন ঘোষণা কার কাছে দিয়ে গেছে? মৃত্যুকালীন ঘোষণা যে মারা গেছে তার মনে করেন ভাইয়ের কাছে দিয়ে গেছে, তাহলে তার ভাই প্রমাণ করতে চায় যে আমার ভাইকে ওই মিস্টার এক্স মেরেছে। তাহলে এখানে কে প্রমাণ করতে চায়? যে যিনি ভিকটিম মারা গেল তার ভাই। তাহলে তার ভাইকে প্রমাণ করতে হবে যে এটা একটি ড্রাইং ডিক্লারেশন। একজন মারা গেল, আর একজন উঠে এসে বলল যে মৃত্যুর সময় বলে গেল যে অমুক ব্যক্তি আমাকে কি করেছে, খুন করেছে, এটা মৃত্যুর সময় ওই ব্যক্তি বলে গেছে। তো যে মৃত্যুকালীন ঘোষণাটা বা ডাইং ডিক্লারেশনটা প্রমাণ করতে চাচ্ছেন তাকে কিন্তু সে বিষয়টা প্রমাণ করতে হবে। আদালতে বলল যে মরার সময় এই ব্যক্তি এই কথা বলে গেছেন, সেটা বললেই তো আর হলো না, তাহলে তো যে কোনো ব্যক্তিকে ফাঁসিয়ে দেওয়া যাবে। তারপরে পরের পয়েন্ট হচ্ছে দলিল হারানো। একটা দলিল হারিয়ে গেছে, যিনি প্রমাণ করতে চান যে ইওর অনার এই দলিলটা তো আপনি চেয়েছেন কিন্তু এই দলিলটা হারিয়ে গেছে, যে জিনিসটা হারিয়ে গেছে সেটা আমি দিব কেমনে, কিভাবে দিব। আদালত বলবে এটা যে হারিয়ে গেছে সেটা প্রমাণ করেন। যদি হারিয়ে গেছে এটা প্রমাণ করতে পারেন তাহলে আপনাকে দলিল আদালতে সাবমিট করতে হবে না। দেবদাস ভাই হাত উত্তোলন করেছেন, 104 ধারা সম্পর্কে প্রশ্ন থাকলে বলেন। হ্যাঁ স্যার, আদাব। আদাব। হ্যাঁ স্যার, 104 ধারা নিয়ে আমার একটু প্রশ্ন আছে মৃত্যুকালীন ঘোষণার বিষয়ে। সেটা হলো যে হ্যাঁ। অ্যাম্বুলেন্সে যাওয়ার সময় এক রোগী
আহ, হুম, তার হচ্ছে সে হলো বলে গেছে এরকম যে হচ্ছে আমাকে তোমরা চিকিৎসা করো নাই ভালো করে, যার জন্য আমার আজকে এই অসময়ে চলে যাওয়া লাগতেছে। এবং এটা আমরা সবাই সবাই জানি যে তাকে হচ্ছে চিকিৎসা দেওয়া হয় নাই। হ্যাঁ, তো সেই ভদ্র মহিলা তার হচ্ছে সন্তান সন্ততি বা পরিবারের লোকজনের উপস্থিতিতে অ্যাম্বুলেন্সের মধ্যে এই কথা বলে গেল। তাদের পারিবারিক খানিকটা রোষ মানে ইয়েও আছে, কি বলে, ক্লাশও আছে। তো এই ক্ষেত্রে কি স্যার এটাকে মৃত্যুকালীন ঘোষণা বা তার এই যে মৃত্যু যে হলো, এটাকে কি 104 ধারায় নেওয়া যায়? 100 মৃত্যুকালীন ঘোষণা কি জিনিস এটা 32-এর 1-এ বলা আছে হ্যাঁ ডেফিনেশন। ওইটা স্যার, হ্যাঁ এবং ওইটা বুঝছি, একশো কিন্তু চার স্যার ধারায় ওইখানে তো বলছে, নেগলিজেন্স। আমি এখানে তো বলছি মনে করেন তাকে চিকিৎসা দেওয়া হয়নি, তাকে চিকিৎসা আমি দেওয়া হয়নি। আমি আমি আপনাকে 104 বোঝাচ্ছি, আপনার কেস নিয়ে আলোচনা করছে না, 104-এ ফোকাস করেন। 104-এ স্যার যেটা বলা 100, হচ্ছে মৃত্যুকালীন ঘোষণা কে প্রমাণ করবে। এখন আদালতে ভিকটিমের ওয়াইফ এসে দাবি করছে যে অ্যাম্বুলেন্সের মধ্যে আমার হাজবেন্ড বলে গেছে এদের নেগলিজেন্সের কারণে আমি মারা গেলাম। তাহলে হ্যাঁ আদালতে এই দাবিটা কে তুলছে? আদালতের কানে কথাটা কে দিচ্ছে? হ্যাঁ ওয়াইফ অফ দ্য ভিকটিম। হ্যাঁ, ওয়াইফ অফ দ্য হ্যাঁ ভিকটিম, তাই না? ভিকটিমের হ্যাঁ ওয়াইফ, হ্যাঁ তাহলে ভিকটিমের ওয়াইফ ওখানে যে সিনারিওটা হয়েছিল, কি ল্যাঙ্গুয়েজে কথা বলেছিল ভিকটিম, সেই কোড করে বলতে হবে যে সে এই শব্দগুলো ব্যবহার করেছিল, এগুলো নিয়ে কি হবে, জেরা হবে। তো সেটা তাকে প্রমাণ করতে হবে, এটা আমাদের আলোচনার বিষয়, কাকে প্রমাণ করতে হবে, বার্ডেন অফ প্রুফ প্রমাণ কাকে। করতে হবে, প্রমাণ করতে হবে যে অভিযোগ করছে তাকে। না, তাকে এখনো স্ত্রী দাবি করছে যে মরার সময় আমার হাজবেন্ড বলে গেছে অ্যাম্বুলেন্সের মধ্যে যে এরা নেগলিজেন্সের কারণে আমার হাজবেন্ড মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা একটা স্ত্রীকে, ডাইং ডিক্লারেশন, এটা একটা ডাইং ডিক্লারেশন, এটা ওকে আছে, আপনার উদাহরণটা পারফেক্ট আছে। এবং ওয়াইফকে আচ্ছা প্রমাণ করতে হবে 104 ধারা অনুসারে। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার স্যার। ওকে। এখন এইটা নেগলিজেন্স কিনা এটা আদালত চিন্তা করবে সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে। এখন ওয়াইফ সত্য কথা না, সত্য কথা বলছে কিনা, সেখানে যদি কোনো ভিডিও ফুটেজ থাকে বা অডিও রেকর্ড থাকে, সেগুলো সাবমিট করতে পারে। অথবা না স্যার আহ, স্যার এখানে প্রমাণের ব্যাপারে মানে আরেকটু স্যার আপনাকে হিন্টস দেই। প্রমাণের ব্যাপারে হচ্ছে ওইখানে ভিডিও ফুটেজ বা অডিও কোনো রেকর্ড এখানে নাই, কিন্তু ওই এলাকাতে ওই এলাকাতে গেলে পরে যারা আশেপাশে পাড়া প্রতিবেশী আছে বা ওই এলাকার লোকজন আছে তারা সবাই জানে যে এইখানে এই লোকটাকে চিকিৎসা দেওয়া হয়নি, যার ফলে এ হলো এরকম ইয়া হয়েছে, মারা গেছে অসময়ে। হ্যাঁ, তার চিকিৎসা কিভাবে করাই হয়নি। কিভাবে জানে এলাকার মানুষ? অ্যাম্বুলেন্সের এটা ভেতরে যে অ্যাম্বুলেন্সের প্রতিবেশী। ভিতরে যে ঘটনাটা অ্যাম্বুলেন্সের ভিতরে যে ঘটনাটা হলো, সেইটা এলাকার মানুষ কি করে জানলো? স্যার এলাকার মানুষ এভাবেই জানে যে হচ্ছে ওনাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল না, দীর্ঘদিন ধরে উনি এরকম ভুগতি ছিল, ঠিক আছে, এবং ফলশ্রুতিতে একদিনে যেরকম হঠাৎ করে খারাপ অবস্থা, তারপরে উনি মারা গেল। তো এটা কি স্যার হচ্ছে হলো ওই যে ইয়া বলে কি বলে যে তদন্ত করে কি এটার কোনো রেজাল্ট নেওয়া যাবে, সিআইডি বা হচ্ছে পিবিআই? 104-এর বাইরে চলে যাচ্ছে, আপনি পরে এটা ও আচ্ছা স্যার, আলোচনা ঠিক করেন, আছে, নাহলে ক্লাস শেষ ঠিক হবে না। আছে স্যার, ঠিক আছে স্যার আপনার এটা। এইটা ওয়াইফকে প্রমাণ করতে হবে, এটা 104 বলছে। এখন আচ্ছা আপনি যদি ডিটেলে চলে যান তাহলে তো অনেক আলোচনা করতে হবে। আচ্ছা স্যার, আর আমি একটা কথা ওই দিয়ে মামলা আমাকে একটু শেষ দিয়ে দেন ও- স্যার, একটা কথা দিয়ে একটু শেষ দিয়ে দেন। অনেক সময় তো বলেন, সিআইডি বা পিবিআই তদন্ত হয়, এখানে তদন্তের সুযোগ আছে কিনা স্যার এই ধরনের ঘটনা? যদি এটা যদি থানার মামলা হয় তাহলে অবশ্যই তদন্ত হবে। আর যদি কোর্টের আর মামলা হয়, আদালত হ্যাঁ, যদি তদন্ত চায় তদন্ত হবে। আর যদি সরাসরি আমলে নাই তাহলে তদন্ত হবে না। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এটা পোস্টমর্টম যদি হয় তাহলে মেডিকেল সার্টিফিকেট হবে। আপনার এটা সম্পর্কে ডিটেল জানতে চাইলে আপনি আলাদাভাবে আমাকে ফোন দিয়ে। আচ্ছা আপনি স্যার, তো ফোন ঠিক আছে, ঠিক দিয়েছিলেন, আছে। তখন জিজ্ঞাসা করলেও হয়ে যেত। তো যাই হোক, আচ্ছা স্যার, ঠিক আছে আপনার স্যার। এখানে আইনে যতটুকু আছে ততটুকু আপনি বুঝে নেন, মামলার আচ্ছা রেজাল্টের গভীরে যাওয়ার দরকার নাই। ঠিক আছে, আচ্ছা, ঠিক সেটা আছে। কোর্টে প্র্যাকটিসের সময় করবেন। আচ্ছা স্যার, ঠিক আর আছে। আপনি যেটা বলছেন সেইটা কিন্তু আবার সিআরপিসির বিষয়, এটা কিন্তু আবার সাক্ষ্য আইনের বিষয় না। আমি কি বোঝাতে পারলাম আপনাকে? হ্যাঁ বুঝতে পারছি স্যার। যে কে তদন্ত করবে হ্যান ত্যান, এগুলো কিন্তু সিআরপিসির বিষয়। সিআরপিসিতে তখন এগুলো প্রশ্ন আবার প্রাসঙ্গিক, আপনি তখন করবেন। আচ্ছা স্যার, ওকে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা। তো এরপরে আমরা চলে যাই 105। আশা করি 104 আপনারা বুঝেছেন। তাহলে আচ্ছা, মহিউদ্দিন ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। যে এখানে যে 104 যে দলিল হারানোর বিষয়টা প্রমাণ করার কথা বলেছেন, এটা কিভাবে প্রমাণ করা যেতে পারে একটু যদি বলেন। আচ্ছা, এখানে মনে করেন যে আপনার একটা দলিল আছে, এই দলিলটা হারাই গেছে। আপনার কি লাইফে কখনো এনআইডি কার্ড হারাইছে?
না, সেটা হারানি। এনআইডি কার্ড হারালে কি করতে হয়? আরেকটা এনআইডি কার্ড পেতে হলে সেটা কি প্রসিডিউর জানা আছে আপনার? জি, জিডি করতে হয়, তারপর জিডির কপি নিয়ে নির্বাচন কমিশন অফিসে পার্সু করতে হয়। তো ওই জিডিটা আপনি আদালতে দিয়ে দেন। জিডিতে এনআইডি কার্ডের নাম্বার আছে, হারানোর প্রমাণ পেয়ে গেলেন, ডকুমেন্টারি এভিডেন্স। কোনো যদি মূল্যবান কোনো দলিল হারায় আপনাকে জিডি করতে হবে, এটা একটা ডকুমেন্টারি এভিডেন্স তৈরি হলো। বুঝতে পারলাম? এবং জিডিটা কিন্তু বুঝতে একটা পেরেছি। কি সরকারি দলিল। জিডিটা কিন্তু একটা সরকারি দলিল। জি জি। জিডির গুরুত্ব অনেক। তাহলে আপনার 5 বছর আগে জিডি করা আছে, এটার গুরুত্ব আরো বেড়ে যাবে। আপনি জি যেদিন হারাইছে আপনাকে সেদিনই জিডি করতে হবে, 2-1 দিনের মধ্যে জিডি করতে হবে। দেখবেন হারানো যে জিডি সেগুলো কিন্তু আপনি 1 সপ্তাহ পরে গেলে আর নিতে চায় না, বলে আপনার উদ্দেশ্য খারাপ আছে। আপনি ব্যাকডেটে জিডি নিব না, আপনি আজকে হারাইছে বলে জিডি করেন, নিচ্ছি। বুঝতে পারেননি বিষয়টা? তাহলে হারালে 2-1 দিনের মধ্যে জিডি করতে হয়। এবং এটার হারানো জিনিসের গুরুত্ব জিডির আছে। আমি একটা উদাহরণ দিলাম। এখন জিডি করা হয়নি, সেক্ষেত্রে যারা জানে ঘটনাটা মৌখিক সাক্ষ্যের মাধ্যমে তাদেরকে নিয়ে আসতে হবে, তবে সেটার গুরুত্ব কম। ডকুমেন্টারি এভিডেন্স সবসময় কি গুরুত্বপূর্ণ। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। জি, ধন্যবাদ। আপনারা তো ওকালতও শিখে যাচ্ছেন দেখছি আইনের পাশাপাশি। আচ্ছা, 105, আসামের মামলাটি যে ব্যতিক্রমের মধ্যে পড়ে তা প্রমাণের দায়িত্ব। ব্যতিক্রম বলতে ওই যে দণ্ডবিধির ধারা 76 থেকে 106 জেনারেল এক্সেপশনস এর মধ্যে পড়ে, এইটা আসামি দাবি করছে ইওর অনার। ওই যে একটু আগে উদাহরণ দেবদাস ভাই যেটা বললো, এখন ওই নার্স তারপরে ডাক্তার এসে বলবে আমরা চিকিৎসা করতে যে মারা গেছে, তো চিকিৎসা করতে গিয়ে যদি মারা যায় সেটা তো জেনারেল এক্সেপশনস এর মধ্যে পড়ে, তারা সেটা আবার দাবি করবে। তাহলে 105 ধারা অনুসারে তাদেরকে প্রমাণ করতে হবে যে এটা যে জেনারেল এক্সেপশনস এর মধ্যে পড়ে, এটা কিন্তু তাদেরকে প্রমাণ করতে হবে। এবং জেনারেল এক্সেপশনস এর কেউ যদি দাবি করতে চায়, যখন চার্জ গঠন হবে, দোষী বা নির্দোষ বলতে হবে, ওই সময় বলবে ইওর অনার এই ঘটনাটা আমার দ্বারাই ঘটেছে, কিন্তু এটা জেনারেল এক্সেপশনস এর মধ্যে পড়ে। এটা চার্জ গঠনের সময় বলতে হবে। চার্জ গঠনের সময় বললাম আমি নির্দোষ, আমি কিচ্ছুই করিনি। পরে মামলা সাক্ষী হয়ে যায়, দেখছি আমি হেরে যাচ্ছি, পরে আমি সুবিধা নিব যে ইওর অনার এটা তো জেনারেল এক্সেপশনস এর মধ্যে পড়ে। পরে তখন আদালত বলবে এটা আপনার এখন আর বলার সুযোগ নাই। কেন? আপনাকে চার্জ গঠনের সময় স্বীকার করতে হতো এই কাজটা আমার দ্বারাই হয়েছে, কিন্তু জেনারেল এক্সেপশনস, রাইট অফ প্রাইভেট ডিফেন্স হোক বা অন্যান্য মানে যে সাধারণ ব্যতিক্রম, সেগুলোর মাধ্যমে হয়েছে। তার মানে হেরে যাচ্ছি দেখে আমি এইটা শেষে অস্ত্র ব্যবহার করব, তাহলে হবে না। এই অস্ত্রটা প্রথমেই দাবি করতে হবে। তাহলে আদালত এমন পরিস্থিতির অর্থাৎ ব্যতিক্রমের অনুপস্থিতি সম্পর্কে শ্যাল প্রিজুম করবেন। আদালত ধরে নেবেন যে জেনারেল এক্সেপশনস এর কোনো বিষয় নাই এখানে। আদালত ধরে নেবেন জেনারেল এক্সেপশনস এর কোনো বিষয় নাই, জেনারেল এক্সেপশনস আছে, এটা সম্পূর্ণটা আসামিকে প্রমাণ করতে হবে। তাই এটা কিন্তু শ্যাল প্রিজুম করবেন, এখানে শ্যাল প্রিজুমের একটা বিষয় আছে দেখেন। সুতরাং এমন পরিস্থিতি, পরিস্থিতি বলতে ব্যতিক্রম যে জেনারেল এক্সেপশনস এর মধ্যে পড়েছে, এই যে ফ্যাক্ট বা এই যে পরিস্থিতি, এই যে সিচুয়েশন, এই যে ঘটনা, এই ঘটনাটা প্রমাণের দায় কার? এই ঘটনাটা প্রমাণের দায় হচ্ছে আসামি পক্ষের। ব্যতিক্রম দাবি করেন, আসামি দাবি করছে, 5টা আসামি, একজন আসামি দাবি করছে যে আমারটা ব্যতিক্রমের মধ্যে পড়ে, 4জন দাবি করলো না, ওই একজনকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আপনি প্রমাণ করেন এটা ব্যতিক্রমের মধ্যে কিভাবে পড়ে। আর যে 4জন দাবি করছে না, তারা হয়তো বা মুখ বন্ধ করে থাকবে। বা একজন আসামি একজন দাবি করছে, সবাই দাবি করতে পারে, বা আংশিক দাবি করতে পারে, আংশিক দাবি নাও করতে পারে, মানে অল্প সংখ্যক আসামি দাবি করলো, অল্প সংখ্যক দাবি নাও করতে পারে। তো এটা ডিপেন্ড করবে তখন আইনজীবী কাকে কিভাবে আপনাকে ডিফেন্স দিবে, এটা ডিফেন্স লয়ের কাজ। ডিফেন্স লয়ার সিদ্ধান্ত নেয় যে একটা মামলায় চার্জের সময় আসামিকে প্রস্তাব মানে দিতে পারে যে আপনি স্বীকার করে নেন, এটা জেনারেল এক্সেপশনস এর মধ্যে পড়ে। কারণ আইনজীবী যখন যিনি ক্রিমিনাল প্র্যাকটিস করেন উনি বুঝে ফেলবেন এই মামলাটা প্রমাণ হয়ে যাবে, আসামি সাজা হয়ে যেতে পারে, তখন উনি এটা প্রথম দিকে ব্যবহার করে সাজাটা কমানোর চেষ্টা করতে পারেন। বা মার্ডার কেসের ক্ষেত্রে সেটাকে কালপেবল হোমিসাইডে নিয়ে যেতে পারেন, আলটিমেটলি সেটা ফাঁসি না দিয়ে অন্তত যাবজ্জীবন কারাদণ্ড দেয় বা 10 বছর দেয়। এটা অনেক সময় সিদ্ধান্ত নেওয়া লাগে যদি ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটে থাকে তার দ্বারাই। ব্যতিক্রম দাবিকারীকে বিচার কার্যে প্রথমে দাবি উত্থাপন করতে হবে। তো ওই যে বললাম চার্জ গঠনের সময় এই লাইন দ্বারাই সেটাই বোঝানো হচ্ছে
যে বিচার কার্যে প্রথমেই চার্জ গঠনের মাধ্যমে বিচার কার্য আরম্ভ হয়, তারপরে সাক্ষী শুরু হয়। এইটা সবসময় 105 সিভিল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, 105 সবসময় ক্রিমিনাল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। কারণ ব্যতিক্রম দাবির বিষয়টা কিন্তু ক্রিমিনাল মামলার ক্ষেত্রেই কাজে লাগে, সিভিল মামলায় ব্যতিক্রম বলে কিছু নাই। উদাহরণ, দণ্ডবিধি 325 ধারায় অভিযুক্ত ব্যক্তি, 325-এ কি আছে? 325-এ আছে হচ্ছে গ্রিভিয়াস হার্ট উইথ সিম্পল উইপন বা ব্লান্ট উইপন। ব্লান্ট উইপনের মাধ্যমে গুরুতর আঘাত করেছে অভিযুক্ত ব্যক্তি। 335 ধারায় ব্যতিক্রম এর মাধ্যমে আত্মরক্ষার চেষ্টা, বা 335 ধারায় প্ররোচনার মাধ্যমে কেউ যদি আঘাত করে, যে একজন আমাকে প্ররোচনা দিয়েছে তা আঘাত করেছি, তো এগুলো যদি ব্যতিক্রমের মধ্যে পড়ে, এইটা যে দাবি করছে আত্মরক্ষার চেষ্টা করছে, তাকে তা দাবি করতে হবে চার্জ গঠনের সময়। 105 ধারা হচ্ছে জেনারেল এক্সেপশনস কখন দাবি করতে হবে, যে দাবি করে তাকে প্রমাণ করতে হবে এটা। এবং জেনারেল এই মামলায় কোনো জেনারেল এক্সেপশনস নাই, মানে এটা একটা পিওর কেস অফ মার্ডার, বা এটা একটা অপরাধের মামলা, এই ধরে নিবেন আদালত শ্যাল প্রিজুম করবেন। শ্যাল প্রিজুম করবেন বলেই তো একটা অপরাধ আমলে নেওয়া হয়। প্রাইমা ফেসি মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মামলার কি আছে, মেরিট আছে, মামলার মেরিট আছে। প্রাইমা ফেসি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ঘটনার সত্যতা আছে, কিন্তু প্রমাণিত না। এইভাবে আদালত ধরে নিবে, শ্যাল প্রিজুম করে তারপর মামলাটা চলবে। আদালত যদি প্রাইমা ফেসি দেখে, মানে মামলার প্রথমে মনে করে যে না এই মামলায় কোনো মেরিট নাই, মানে মামলার ঘটনার সত্যতা মনে হচ্ছে নাই, তখন মামলাটা গ্রহণই করবে না আদালত, আমলেই নিবে না, অথবা প্রথমেই তদন্ত দিয়ে দিবে। 106, যে বিষয় বিশেষভাবে কোনো ব্যক্তির অবগতির মধ্যে থাকে তা প্রমাণের দায়িত্ব। একটা বিষয় আমি জানতে পারি, আমি ছাড়া অন্য কেউ জানতে পারার কথা না, এরকম কিছু ব্যক্তিগত বিষয় থাকতে পারে, বা ব্যক্তিগত না হোক, একটা ব্যক্তি এই ঘটনাটা ঘটিয়েছে তার বিশেষভাবে জানার কথা। তো সেইটা কিন্তু আহ, তাকে প্রমাণ করতে হবে যে বিষয়টা জানে, কারণ অন্য কেউ এই বিষয়টা জানে না। তাহলে উক্ত ব্যক্তির ওপরে বর্তাবে, কোন ব্যক্তির ওপরে? যে বিশেষভাবে জানে ঘটনাটি, তার উপরে বর্তাবে। উদাহরণ কি? রেলগাড়িতে টিকিট ছাড়া ভ্রমণের দায়ে অভিযুক্ত ব্যক্তিকেই প্রমাণ করতে হবে যে সে টিকিট সংগ্রহ করেছিল, কারণ বিষয়টি তারই ভালোভাবে অবগতির মধ্যে থাকা উচিত। মনে করেন আপনি টিকিট কেটে ট্রেনে উঠেছেন, কিন্তু কোনো কারণে আপনার টিকিটটা পড়ে গেছে বা মিসিং হয়ে গেছে। এখন আপনি যে টিকিট কেটেছেন, এটা প্রমাণ করতে হবে কি করে? টিকিটটা দেখিয়ে। টিটি যখন টিকিট চেক করতে আসবে তখন তো টিকিট আপনাকে দেখাতে হবে, টিকিট না দেখালে তো জরিমানা, আপনাকে ফাইন করবে। বেশি ঝামেলা করলে আপনাকে কারাদণ্ডও দিতে পারে মোবাইল কোর্টের মাধ্যমে। তো আমি টিকিট কেটেছি, এটা আপনি বারবার দাবি করছেন, সে বলবে কি টিকিট তাহলে দেখান আপনি। যেহেতু আপনি টিকিট দেখাচ্ছেন না, আমি ধরে নেব আপনি টিকিট কাটেননি, তাহলে জরিমানা দেন। আপনি বলছেন না ভাই আমি কেটেছি, কিংবা না স্যার আমি কেটেছি, আপনার কোনো কথাই সে শুনছে না। তাহলে আপনি যে কেটেছেন তার যদি প্রমাণ থাকে, কিভাবে প্রমাণ করতে পারেন? প্রমাণ ঘটনাগত বিষয়, প্রমাণ সব সময় এক একটা মামলায় এক এক রকম হয়। কোন ঘটনায় কি প্রমাণ হতে হবে এটা প্র্যাকটিস করতে গেলে আপনি চিন্তা করতে পারবেন। যারা প্র্যাকটিস করে না, কোনটা দিয়ে প্রমাণ করব এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে তো আপনি পাকা উকিল হয়ে যাবেন, আপনি লার্নেড লয়ার হয়ে যাবেন। এখন মনে করেন টিকিটটা কাটার সময় সে একটা টিকিটের ছবি তুলে রেখেছিল, সে ছবিটা দেখাই দিল, দেখেন আমি টিকিট কেটেছিলাম, কিন্তু কাটার সময় দেখেন ছবি তুলেছি, এই হচ্ছে তার প্রমাণ। হয়ে গেল প্রমাণ। আবার অনেক সময় অনলাইনে টিকিট কাটা হয়, অনলাইনে এটা প্রিন্ট করে নিয়ে যাওয়া হয়, প্রিন্টটা হারায় গেল, কিন্তু মোবাইল ফোনে পিডিএফ কপিটা থাকে, পিডিএফ কপিটা দেখাই দিলেন, আমি প্রিন্ট করেছিলাম কিন্তু আমার প্রিন্ট করাটা হারাই গেছে, এই দেখেন আমার মোবাইল ফোনে আছে। এইভাবেও প্রমাণ করা গেল। তাহলে কে প্রমাণ করলো? যে টিকিট কেটেছিল। কেন তাকে এটা প্রমাণ করতে হচ্ছে? কারণ সেই ভালো জানে সে কেটেছে কিনা। অন্য ব্যক্তি কি জানে আপনি টিকিট কেটেছিলেন কিনা? অন্য ব্যক্তির তো জানার কথা না। এবার 107,
106 কিন্তু প্রশ্ন আসে, এই যে উদাহরণ যেটা দিয়েছি এটা হুবহু কয়েকবার প্রশ্ন এসেছে। 107, যে ব্যক্তি বিগত 30 বৎসরের মধ্যে জীবিত ছিল তার মৃত্যু প্রমাণের দায়িত্ব। মনে করেন এটা হচ্ছে 2024 সাল, তাহলে 30 বছর মাইনাস করেন, তাহলে কত সাল আসছে? 30 বছর মাইনাস করলে 2000, এটা 94 সাল হবে। 1994 সাল হবে। 1994 সাল থেকে 2024 সাল 30 বছর হবে। এখন 1994 সালে একটা মানুষকে দেখা গেছে, এখন 2024 সালে এসে যদি কেউ দাবি করে যে তাকে 1995, 96, 97, 98, তারপরে 1999, ইভেন 2000 সাল, 2001 থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত এ যাবৎ দেখা যায়নি, এখন সে দাবি করছে যেহেতু দেখা যায়নি সেহেতু সে মৃত। জীবিত থাকলে তো তাকে দেখা যেত। তাহলে একটা মানুষকে মৃত প্রমাণ করতে হলে 30 বছরের বেশি সময় অবহিত হতে, মানে পার হতে হবে, তাহলে তাকে, এরকম ব্যক্তিকে মৃত বলে ধরে নেওয়া যাবে। কিন্তু 30 বছরের মধ্যে দেখা গেছে, মানে 30 বছর পূর্ণ হয়নি। অনেক সময় আমরা লিমিটেশন অ্যাক্টে 26 ধারায় কি পড়ি? ইজমেন্ট। ইজমেন্টে 20 বছর এক টানা চলতে হবে। তেমন একটা ব্যক্তি এক টানা, তাকে 30 বছর দেখা যায়নি, এরকম যদি হয় তাহলে আর প্রমাণের দরকার নাই, এটা আদালত ধরে নেবে সে মৃত। কিন্তু 30 বছরের মধ্যে তাকে একবার দেখা গেছে, তাহলে কেউ দাবি করছে সে মৃত, তাহলে তার মৃত্যুটা প্রমাণ করতে হবে। এখন বলেন মৃত্যুটা কিভাবে প্রমাণ করবেন? মৃত্যু সনদ দিতে হবে। আর মৃত্যুর সনদ তা সহজে পাওয়া যাবে না, মৃত্যুর সনদ চাইলেই তো পাওয়া যাবে না। একটা ব্যক্তি যে এলাকায় বসবাস করে সেই এলাকায় যদি সে মারা যায়, তার তো হিন্দু হলে আহ সৎকার করা হবে, মুসলমান হলেও সৎকার করা হবে। প্রতিটা ধর্ম অনুসারে আলাদা আলাদা নিয়ম আছে। সেই নিয়ম অনুসারে কিন্তু ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়। ডেথ সার্টিফিকেট এটা কিন্তু কি দলিল? সরকারি দলিল। যেমন জন্ম নিবন্ধন করা হয়, মৃত্যু নিবন্ধন করা কিন্তু এখন জরুরি। তো সেটা দিয়ে দিলে মৃত্যুর প্রমাণ হয়ে গেল। আর সেটা যদি না থাকে, আদালত ধরে নেবে যেহেতু মৃত্যু সনদ নাই, লোকটা বেঁচে আছে, যেহেতু 30 বছরের মধ্যে তাকে দেখা গেছে। তাহলে মৃত মর্মে দাবিকারীর উপর ন্যস্ত। এখন 10 বছর আগেও যে ব্যক্তিকে দেখা গেছে সবাই জানে, তাহলে যেহেতু দেখা গেছে বেঁচে আছে, অন্য কোথাও আছে, খোঁজ খবর নাই। একজন ব্যক্তি বলছে না ইনি মারা গেছেন, আমি জানি ইনি মারা গেছেন, তো মারা গেছেন কিভাবে মারা গেছেন সেটা আপনি প্রমাণ দেন। তাহলে যিনি দাবি করছেন যে এই ব্যক্তি মারা গেছেন তাকে প্রমাণ করতে হবে, সেটা ওই 101 ধারা আবার রিপিট হচ্ছে। যে দাবি করছে তাকে প্রমাণ করতে হবে তা। সাধারণত ধরে নিতে হবে যে সে জীবিত আছে, তাই মানে 30 বছরের মধ্যে দেখা গেছে, দ্যাটস মিনস আদালত ধরে নিবে যে সে বেঁচে আছে। আর যে দাবি করছে সে মারা গেছে তাকেই তা প্রমাণ করতে হবে, কোনো ডকুমেন্ট দিয়ে বা অন্য কোনো ঘটনা ব্যাখ্যা করে। আশা করি বোঝাতে পারলাম। একটু কনফিউশন আছে কিন্তু। 108, যে ব্যক্তি সম্পর্কে বিগত 7 বছর যাবৎ কোনো খোঁজ পাওয়া যায়নি, তার মানে নিখোঁজ। এক ব্যক্তি 7 বছর ধরে নিখোঁজ, সে জীবিত, বিষয়টি প্রমাণের দায়িত্ব। 107 আর 108 একসাথে পড়লে ভালোভাবে না বুঝলে কিন্তু কনফিউশন কাজ করবে। 107-এ বলা হচ্ছে যে বিগত 7 বছর ধরে দেখা যায়নি, এটা কত সাল চলছে? 24 সাল। 17 সাল থেকে একজন ব্যক্তিকে দেখাই যায়নি, আদালত ধরে নিবে আহ, মানে যে ব্যক্তি, এই ব্যক্তি জীবিত আছে প্রমাণ করতে চাচ্ছে, তাকে 7 বছর টানা দেখা যায়নি। কিন্তু একজন বলছে না সে জীবিত, 7 বছর যাকে দেখা যায়নি, নিখোঁজ, তাকে যে জীবিত দাবি করছে, যে জীবিত দাবি করছে তাকে প্রমাণ করতে হবে। এই 101 ধারার আবার রিপিট হচ্ছে, কারণ বলছি যে মিস্টার এক্স বেঁচে আছে, ইওর অনার বেঁচে আছে, আপনি প্রমাণ দেন কিভাবে বেঁচে আছে, কোথায় দেখা গেছে, তাকে সিসিটিভি ফুটেজ দেন বা তাকে আদালতে নিয়ে আসেন। যে বেঁচে আছে তাকে আদালতে নিয়ে আসেন, সেটাই সবচেয়ে বড় প্রমাণ। একটা হিন্দি সিনেমা আছে জলি এলএলবি, সেখানে জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হচ্ছে। তো জীবিত ব্যক্তি আদালতে এসে প্রমাণ করার চেষ্টা করছে, এর অনার আমি তো বেঁচে আছি কিন্তু আমাকে মৃত দেখানো হচ্ছে। তো একটু নাটকীয়তা দেখা হয় অনেক সময়, যাদের সিনেমার প্রতি একটু আগ্রহ কাজ করে তারা এই কোর্ট ড্রামা যে মুভিগুলো আছে
বাংলাদেশে কম কম হয়। বাংলাদেশে একটা হয়েছিল নবাব শাকিব খানের। তো বাংলাদেশের মুভি তো আমরা কম দেখি, কন্টেন্ট ভালো না হওয়ার কারণে। তবে ইন্ডিয়ান মুভিগুলো বা বাইরের হলিউড মুভিগুলো দেখতে পারেন, সেখান থেকে অনেক কিছু শেখা যায়। তবে বাস্তবে এত নাটকীয়তা কিন্তু করা যায় না। আদালতে চিল্লিয়ে কথা বললে কন্টেম্প অফ কোর্ট হয়ে যাবে, অর্থাৎ আদালত অবমাননা হয়ে যাবে। যদি চিল্লিয়ে কথা বলা হয় আদালত কিন্তু অ্যাকশন নেবেন। কিছুদিন আগে, কিছুদিন আগে বলতে গতকালকের আগের দিন, আমি সেক্রেটারি স্যারের চেম্বারে গেছি। একজন নতুন সহকারী জজ, এজ কত হবেন ওনার, 30-এর নিচে হবে। উনি একটা সিনিয়র অ্যাডভোকেটের নামে কমপ্লেন করেছে সেক্রেটারি বরাবর, কি যে এই আইনজীবী আমার কোর্টে অশালীন আচরণ করেছেন। কেমন? তো আমি তাকে থামতে বলেছি। জবানবন্দিকালে যিনি জবানবন্দি দিচ্ছেন, বাদী বাদী নিজে না, বাদী নিজে বলবে না বলে পুরোটাই আইনজীবী বলে দিচ্ছে আরজি দেখে দেখে। আমি বলেছি যে লার্নেড, আপনি নিজেই তো বলে দিচ্ছেন, তাহলে সাক্ষী বলতে পারছে কিনা আমি সেটা কি করে বুঝবো? তাকে কিছু বলতে দেন। এটা বলা আমার অপরাধ হয়ে গেছে। তাই একটু কথা বাগ বিতণ্ডা হয়েছে, মনোমালিন্য হয়েছে। তাই একটু হয়তো বা সিনিয়র অ্যাডভোকেট একজন অল্প বয়সী বিচারককে হয়তো একটু কড়া কথা শুনিয়েছেন। ওনার মনোক্ষুণ্ণ হয়ে সেক্রেটারি বরাবর কমপ্লেন করে দিয়েছে। তো আসলে আদালতে যেগুলো দেখানো হয় সিনেমাতে, সেগুলো বাস্তবে করলে এই ধরনের কমপ্লেন অনেক চলে আসবে। বাস্তবে এতটা হয় না, যারা কোর্টে যান জানেন। জীবিত মর্মে দাবিকারীর উপর ন্যস্ত, তাহলে 107 ধারায় ওই লোক মারা গেছে, মারা গেছে আপনি দাবি করছেন, তো আপনি প্রমাণ করেন। 108 ধারা, ওই ব্যক্তি বেঁচে আছে, বেঁচে আছে, তাহলে আপনি প্রমাণ করেন, আদালতে তাকে নিয়ে আসেন। বা রিসেন্টলি তাকে কোথাও দেখা গেছে, সেটা প্রমাণ করেন। তাহলে 108 ধারায় সাধারণত ধরে নেওয়া হবে সে মরে গেছে বা মৃত্যুবরণ করেছে। তাই এরকম আইনটা। আশা করি 107 এবং 108 কয়েকবার পড়বেন, কনফিউশন থাকলে ক্লিয়ার করে নেবেন। প্রয়োজনে মূল বই থেকে ইংলিশ পার্টটাও পড়ে নেবেন, কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আমার এখানে ভালোই কনফিউশন হতো, আমি কয়েকবার পড়ে এটা ক্লিয়ার করেছি এবং আপনাদের জন্য একটু সহজ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি। 109, অংশীদারগণ মানে পার্টনার্স, জমিদার প্রজা। জমিদার প্রজা বলতে মনে করেন যে আপনার 10 বিঘা সম্পত্তি আছে বা আপনার বাবার 10 বিঘা সম্পত্তি আছে। তো একটা প্রশ্ন করবো এখানে, বর্তমানে বাংলাদেশের একজন নাগরিক, আপনি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের নাগরিক, আমার ওয়াইফের নামে মনে করেন কয়েক বিঘা সম্পত্তি আছে। এখন আমার ওয়াইফের নামে যে কয়েক বিঘা সম্পত্তি আছে, বা আপনার নামে বা আপনার আত্মীয়র নামে কয়েক বিঘা সম্পত্তি আছে, বা কয়েকশো বিঘা সম্পত্তি আছে, যেটাই থাক না কেন, যে সম্পত্তিটা আছে, এখানে কি আপনি জমিদার না আপনি প্রজা বর্তমানে স্বাধীন বাংলাদেশে? মহিউদ্দিন ভাই বলবেন। মনে করেন আপনার নামে 5 বিঘা সম্পত্তি আছে, তাহলে এখানে কি আপনি জমিদার, জমি আছে তাই, না আপনি প্রজা? আমি অবশ্য প্রজা। আপনি প্রজা, ইংরেজিতে কি বলে জানেন সেটা? And টিন্যান্ট। আপনি টিন্যান্ট, প্রজা বলতে এখানে টিন্যান্ট, ওই রাজা প্রজা না কিন্তু। এখন আপনি না, বলেন তাহলে এখানে এখানে জমিদার কে? বর্তমানে আপনি যদি প্রজা হন 5 বিঘার, তাহলে জমি প্রকৃত মালিক কে? জমিদারটা কে অ্যাকচুয়ালি? রাষ্ট্র। এটা হচ্ছে রাষ্ট্র, হচ্ছে এই সরকার, হচ্ছে আপনার জমি মানে জমিদার। এই বাংলাদেশে যতটুকু স্থাবর সম্পত্তি আছে সবগুলো কিন্তু সরকার, আমরা প্রজা, আমরা ভোগ দখল করছি। এবং দেখবেন আমার যে জমি আমি ভোগ দখল করছি, এটার আবার কিন্তু কি দিতে হয়? কর দিতে হয়। কাকে দিতে হয়? ওই যে রাজাকে যেমন খাজনা দিতে হতো আগে, জমিদারকে খাজনা দিতে হতো, এখন আমরা সরকারকে খাজনা দিচ্ছি। নিজের জমির খাজনা সরকারকে দিতে হয়, কারণ জমির প্রকৃত মালিক সরকার, আমরা প্রজা মাত্র ভোগ দখলকারী। এই কারণে আশা করি এটা হচ্ছে টেনেন্সি অ্যাক্ট যেটা আছে সেইটা থেকে আমরা ক্লিয়ার হই। তো এই কনসেপ্টটা আপনারা জানেন ভালো, এটা খুবই চমৎকার বিষয় যে আপনি জানেন। তো এটা কিন্তু রাষ্ট্র বলা যাবে না, গভর্নমেন্ট বলতে হবে, হ্যাঁ সরকার। মালিক বা প্রতিনিধি, এর মধ্যে সম্পর্ক প্রমাণের দায়িত্ব। তার মানে এখানে একজন কর্তা
আর একজন হচ্ছে তার প্রতিনিধি, এরকম একটা সিচুয়েশন বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। যেমন এখানে আমি টিচার, আপনার আমার স্টুডেন্ট, এখানেও একটা সম্পর্ক আমাদের মধ্যে বিদ্যমান। তো এখানে আমি টিচার হিসাবে আপনাদের থেকে একটু সামান্য পড়ে, অনেকে আমার বয়স্ক থাকতে পারেন, আমার থেকে বেশি জানতে পারেন, কিন্তু এই ক্লাসে আমি টিচার, আপনারা আমার স্টুডেন্ট। তো এখানে আমি সুপিরিয়র, আপনারা আমার ইনফেরিয়র। তো এইরকম সম্পর্ক 109 বলা হচ্ছে। সম্পর্ক আছে মর্মে পক্ষদ্বয় কাজ করেছে প্রতীয়মান হলে, তার মানে দেয়ার ওয়াজ এ রিলেশনশিপ বিটুইন দ্য পার্টিস। এই যে রিলেশনশিপ ছিল, একটা সম্পর্ক, এই সম্পর্ক, এই যে অংশীদারগণ পার্টনার্সদের মধ্যে যখন হবে, তখন কিন্তু দুইজন কিন্তু সমানে সমান, পার্টনার্সরা সমান সমান হয়। তবে যার শেয়ার বেশি থাকে তার আবার একটু ক্ষমতা বেশি থাকতে পারে। জমিদার প্রজা এটা একটা সম্পর্ক, মালিক প্রতিনিধি এটা একটা সম্পর্ক। এখন সম্পর্ক আছে, এটা যদি মনে হচ্ছে মেরিট, মামলার মেরিটে ঘটনা বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে, তাহলে সম্পর্ক নেই বা অবসান ঘটেছে মর্মে দাবিকারের উপর ন্যস্ত করবে। তো এরকম কোনো সম্পর্ক নাই, এটা যে দাবি করছে তার উপর ন্যস্ত করবে, তার মানে আদালত ধরে নিবে সম্পর্ক আছে বা মামলার মেরিটে বোঝা যাচ্ছে, তার মানে বাদী পক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে সম্পর্ক ছিল। এটা স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে। স্ত্রী কাবিননামা দিয়ে আদালতে প্রমাণ করছে যে ইওর অনার, এই আসামি আমার কি, বা এই বিবাদী আমার স্বামী। এখন ওই স্বামী যদি দাবি করে যে না, আমি তার স্বামী না, তাহলে ওই যে কাবিননামা, এটা মিথ্যা প্রমাণ করতে হবে, এটা জাল জিয়ালিতের মাধ্যমে সৃষ্টি করতে হয়েছে, এটা কাকে প্রমাণ করতে হবে? যে জাল মর্মে দাবি করছে, বিবাদী বা আসামি, যে স্বামী হিসাবে অস্বীকৃতি জানাচ্ছে। তো মানে সম্পর্ক নেই বা অবসান ঘটেছে, সম্পর্ক অবসান ঘটেছে বলতে ডাইভোর্স হয়ে গেছে, বা আমি এক জায়গায় চাকরি করতাম, আমি চাকরি ছেড়ে দিয়েছি, টার্মিনেশন লেটার আছে আমার, রেজিগনেশন লেটার আছে আমার, বা ডিভোর্সের কাগজ আছে, তার মানে অবসান ঘটেছে, বা সম্পর্ক ছিলই না কখনো। এটা প্রমাণ করার দায়িত্ব যে দাবি করছে, ওই 101 ধারা আবার রিপিট, যে যা দাবি করছে তাকে তা প্রমাণ করতে হচ্ছে। 109 বুঝলেন শিবলি ভাই? জি, বোঝা গেছে। আচ্ছা। 110, মালিকানা প্রমাণের দায়িত্ব, ওনারশিপ বা টাইটেল। দখলকারী ব্যক্তি মালিক নয় মর্মে দাবিকারীর উপর ন্যস্ত। আদালত ধরে নিবে যে যেটা দখল করে আছে সে সেটার মালিক, স্থাবর হোক অস্থাবর হোক। মনে করেন যে এইটা একটা স্ট্যাপলার, এই স্ট্যাপলারটা আমার হাতে আছে। এখন একটা মানুষ যদি দেখে এই স্ট্যাপলারটা অ্যাডভোকেট শহীদুলের হাতে আছে, তাহলে এটা অ্যাডভোকেট শহীদুল ইসলামের স্ট্যাপলার। এই স্ট্যাপলারটা অ্যাডভোকেট শহীদুল ইসলামের যে কোর্টের টেবিল আছে সে টেবিলের উপরে আছে, বা অ্যাডভোকেট শহীদুল ইসলামের সামনাসামনি আছে, সবাই ধরে নেবে এটা হয়তো বা স্যারের স্ট্যাপলার। মহিরা এসে আমার থেকে নিয়ে হয়তো ব্যবহার করবে অনুমতি নিয়ে। তো এটা ধরে নেবে এটা আমার, যদিও হয়তো বা এটা আমি অন্য টেবিল থেকে নিয়ে এসে ইউজ করছি। এটা হয়তো বা মিস্টার অন্য একটা অ্যাডভোকেটের, তার টেবিল থেকে নিয়ে এসে আমি সাময়িকভাবে ইউজ করছি, কিন্তু এটা আপাত দৃষ্টিতে যারা দেখবে তারাই মনে করবে এটা আমার। আদালতে মনে করবে একটা স্থাবর হোক অস্থাবর হোক, যে কোনো একটা সম্পত্তি যার দখলে আছে। মনে করেন আপনি একটা কার ড্রাইভ করছেন, আপনি একটা মোটরসাইকেল ড্রাইভ করছেন, পুলিশ ধরে নিবে এই মোটরসাইকেলটা আপনার, বা আপনার কার ড্রাইভ করছেন, কারটা আপনার, হয়তোবা সেটা আপনার বাবার হতে পারে, রেজিস্ট্রেশন অন্যের নামে হতে পারে, আপনার বন্ধুর হতে পারে। ধরে নিবে যার জিনিস তার কাছেই থাকবে। তারপরে আপনি একটা বাড়িতে বসবাস করছেন, সবাই ধরে নেবে বাড়িটা তার, অথবা সে ভাড়া নিয়েছে। তো এইটা স্বাভাবিক বিষয়, যেটা যার কাছে আছে তার মালিক সে, এটাই স্বাভাবিক বিষয়। এখন কেউ যদি বলে তার কাছে আছে জিনিসটা, কিন্তু জিনিসটা আমার, মনে করেন এই স্ট্যাপলারটা আমার কাছে আছে, কিন্তু অ্যাডভোকেট মিস্টার রহিম দাবি করছে যে স্যার এই স্ট্যাপলারটা শহীদুলের না, স্ট্যাপলার আমার, রহিমের। তখন আদালত বলবে এটা যে আপনার সেটা প্রমাণ করেন, এটা তো শহীদুলের কাছে আছে, শহীদ অ্যাডভোকেট শহীদুল সাহেবের কাছে আছে, এটা শহীদুলের স্ট্যাপলার। তা আপনার স্ট্যাপলার, তাহলে স্ট্যাপলারের কি দেখান, আপনি রসিদ দেখান আপনি কিনেছিলেন, বা এটা যে আপনার, এটা প্রমাণ 2-4 জনকে নিয়ে আসেন। তার মানে দাবি, যে মালিক সেই দাবি করছে, দখলে না থাকার কারণে সমস্যা। এইটা কিন্তু ওই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে মামলাগুলো আছে, দখল নাই কিন্তু সত্ত্ব আমার, 8 ধারা,
এইটার ক্ষেত্রে এই 110 ধারাটা রিজনেবল হয়ে যাবে বা প্রাসঙ্গিক হয়ে যাবে। 111, যে লেনদেনের ক্ষেত্রে এক পক্ষের সক্রিয় আস্থার সম্পর্ক, সেক্ষেত্রে সরল বিশ্বাস প্রমাণের দায়িত্ব। একটু আগে যে উদাহরণ দিচ্ছিলাম 109-এর সাথে 111-র সামান্য মিল আছে। যে পক্ষ সক্রিয় আস্থার মাধ্যমে সম্পর্কিত সে পক্ষের উপর ন্যস্ত। যেমন যুবক পুত্র এবং তার পিতা, পিতার উপর ন্যস্ত। পীর এবং মুরিদ, পীর বলতে মাস্টার, মুরিদ বলতে শিষ্য। যেমন আমি আপনাদের শিক্ষক, আপনারা আমার শিক্ষার্থী, এরকম। তো পীর মুরিদ এই ভাষাগুলো হচ্ছে বাংলা ভাষা না। এইটা এটা মেবি আসছে হচ্ছে ইরাক থেকে, ইরান এই থেকে? ধরনের ইরান থেকে, ইরান থেকে যেটা হতে পারে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ। তো ধন্যবাদ আচ্ছা, ভাই। তো এটা ইসলামী একটা ল্যাঙ্গুয়েজ। তো এখানে একজন সুপিরিয়র, একজন ইনফিরিয়র। তারপর হচ্ছে মক্কেল এবং উকিল, উকিলের উপর ন্যস্ত, এখানে পীরের উপরে ন্যস্ত, তার মানে যিনি উপরে আছেন। তারপর যদি বলি যে আমি শিক্ষক ছাত্র, তাহলে শিক্ষকের উপরে ন্যস্ত হবে। কারণ একটা সম্পর্কের যিনি সুপিরিয়র থাকবেন, সেখানে কোনো সমস্যা হলে সেটার দায়িত্ব তাকে নিতে হবে। একটা স্কুলে যদি সমস্যা হয়, তাহলে একটা ক্লাসরুমে যদি সমস্যা হয়, তাহলে টিচারের উপরে বেশি দায়িত্ব যাবে না স্টুডেন্টদের থেকে? একটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা সফরে যাচ্ছে, পিকনিকে যাচ্ছে অন্য জায়গায়, তাহলে সেখানে যদি কোনো ঘটনা ঘটে, অকারেন্স হয়, শিক্ষকদের নাম বেশি হবে। মানে দায়িত্ব, মানে বার্ডেনটা কার উপরে বেশি থাকবে? শিক্ষকদের উপরে থাকবে। কারণ শিক্ষকরা সেখানে কি বেশি দায়িত্ব নিতে হবে তাকে, কারণ তাদের দায়িত্ব জ্ঞান বেশি। 111 হচ্ছে কার দায়িত্ব জ্ঞান বেশি তার উপরে বর্তাবে প্রমাণের দায়িত্ব। কি প্রমাণের দায়িত্ব? যে উপরে একটা লেনদেন হয়েছে, মনে করেন আপনার আমাকে, একজন ভাই আমাকে পেমেন্ট দিয়েছে, কোনো কারণে আমার মনে নাই, আমি বলছি আপনি তো পেমেন্ট দেননি বা পেমেন্ট আপনার ডিউ আছে, তিনি বলছেন না স্যার আমি পেমেন্ট ক্লিয়ার করেছি। তো এখানে আমার দায়িত্বটা বেশি। অর্থাৎ যাকে বিশ্বাস করে লেনদেন হয়, সরল বিশ্বাসে লেনদেনের প্রমাণের দায়িত্ব তার উপরে ন্যস্ত। তো কোনো লেনদেন সরল বিশ্বাসে হয়েছে, এইটা প্রমাণের দায়িত্ব তখন যে সুপিরিয়র তার উপরে বর্তাবে। কিছু উদাহরণ আছে, এটা দেখলে আপনারা, আমি বোঝানোর চেষ্টা করছি সহজভাবে উদাহরণগুলোকে সহজ করে দিয়ে। 112, বিবাহ স্থির বা বলবৎ থাকাকালে সন্তানের জন্মই তার বৈধতার চূড়ান্ত প্রমাণ। যে কোনো ধর্মের ব্যক্তি হোক, বিবাহ বা ম্যারিজ হয়েছে এবং এই বিবাহ বলবৎ থাকাকালে, বিবাহ মানে একটা বিয়ে দুইটা দৃষ্টিকোণ থেকে বৈধ হয়। একটা হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, তার মানে রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে সেটা বৈধ কিনা সেটা দেখতে হবে, এবং আরেকটা হচ্ছে আইনত বৈধ কিনা, এটাও দেখতে হবে। তো আদালত আইন দেখবে, রিলিজিয়াস ম্যাটার দেখবে না। যেমন মুসলমানদের মধ্যে বিয়ে হচ্ছে, কাবিননামা করলে রেজিস্ট্রি হলো বিয়েটা। আর যদি কালেমা পড়ানো হয় এবং সেটার মাধ্যমে মৌলবীর মাধ্যমে বিয়েটা পড়ানো হয়, মানে কবুল যে বলার বিষয়টা, মৌখিকভাবে কবুল বললো বা আলহামদুলিল্লাহ কবুল, আমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলাম বা আমি তাকে স্বামী হিসেবে মেনে নিলাম, এই যে ফর্মালিটিস, ধর্মীয় রীতিনীতি, এটা কিন্তু ধর্মীয় একটা কোড যে এইভাবে বিয়েটা হতে হবে। এখন যদি কোনো হাজব্যান্ড ওয়াইফ ধর্মীয় ভাবে বিয়ে করলাম, মানে কবুল টবুল কিচ্ছু করেনি কিন্তু কাবিননামায় সই করেছে, এটা আপনাদের জন্য প্রশ্ন। কাবিননামায় সই করেছে দুইজনই কিন্তু কবুল বলেনি কেউ, মানে ধর্মীয় নিয়মে বিয়ে হয়নি কিন্তু কাবিননামায় সই করেছে, এটা কি বৈধ হবে? আচ্ছা রাজ্জাক ভাই বলেন। জি স্যার, এটা তো বৈধ হবে স্যার। কারণ এটা বৈধ কাবিননামায় তো অনেক হবে। কিছু লেখা থাকে যে এটা সে বুঝে শুনে সিগনেচার করেছে। হ্যাঁ, এটা আইনত বৈধ হবে। সে ধর্মীয় ভাবে বিয়ে করুক, কবুল বলুক আর না বলুক, সেটা আইন দেখবে না, আদালত দেখবে না। কাবিননামা আছে, এখন সে ধর্মীয় ভাবে করেছে কি করেনি সেটা ম্যাটার না। কাবিননামা আছে তার মানে এটা বৈধ, আইনত বৈধ। কিন্তু এটা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন, এটা পাপ হবে কিনা বলেন? কেউ যদি
কাবিননামা শুধু এক্সিকিউশন করে, কাবিননামায় সই করে, কিন্তু ধর্মীয় ভাবে যদি বিয়ে না করে এবং তারা যদি শারীরিক সম্পর্ক করে, আইনে সে স্বামী স্ত্রী, কিন্তু ধর্মীয় ভাবে সে স্বামী স্ত্রী না, পাপ হবে কিনা? জি স্যার, তাও তো হবে, কারণ মুসলিম কান্ট্রিতে তো আমাদের এটা ধর্মীয় ভাবে করতে হয়, কাবিনের পরেও আবার। আচ্ছা, হিন্দুদের মধ্যেও যদি এরকম হয়, ধর্মীয় রীতিনীতি পালন করা হলো না, খ্রিস্টানদের মধ্যে অন্য ধর্মের কথাও যদি বলি, যেখানে ধর্মের বিষয়টা কি পাপ পুণ্য, জি দুইটা স্যার। কনসেপ্ট, একটা মেরিট একটা ডিমেরিট। তো শিবলি ভাই কি বলবেন? যে মুসলিম বিবাহের ক্ষেত্রে তো ইজাব এবং কবুল হচ্ছে বিবাহের অন্যতম শর্ত। সেক্ষেত্রে এটা হ্যাঁ, যদি না হয়, সেক্ষেত্রে ধর্মীয় ভাবে সেটা সিদ্ধ হবে না। হিন্দু বিয়ের এ- ক্ষেত্রেও যদি ওরা সাক্ষী করার বিষয়টা ওই ধরনের না করা হয় অথবা অগ্নিসাক্ষী না করা হয়, যেহেতু হিন্দু ধর্মের বিধান মোতাবেক সেটা হলো না, তাদের ধর্ম মোতাবেক সেটা পাবে। খ্রিস্টান ধর্মেরটা অবশ্য একইভাবে প্রত্যেক ধর্মের যার যার বিধান আমি মোতাবেক যদি না করা হয় হ্যাঁ, হবে। তো যদি আমরা জেনারেলাইজেশন করি, নির্দিষ্ট ধর্মের কথা যদি না বলি, ধর্মীয় ভাবে বিয়ে না করলে সেই ধর্ম অনুসারে সেটা কি হবে, পাপ হবে। কিন্তু আইনত যদি বিবাহ হয়, সেক্ষেত্রে আদালতে কোনো সমস্যা নাই। এখন কেউ ধর্মীয় ভাবে বিয়ে করলো না, সে পাপ করছে, কিন্তু আদালত, কেউ যদি পাপ করে, পাপের জন্য তাকে সাজা দেওয়া যায় না। যদি আইনত কেউ অন্যায় করে বা অপরাধ করে, অফেন্স করে, সেক্ষেত্রে তাকে সাজা দেওয়া যায়। পাপ করার জন্য কাউকে সাজা আদালত দেয় না। তো পাপ করার জন্য সাজা স্ব ধর্মের যে সৃষ্টিকর্তা আছে, বিশ্বাস যাকে করা হচ্ছে, তিনি সাজা দিবেন। সেটাই হচ্ছে ধর্মীয় কনসেপ্ট। তো এখানে বিবাহ স্থির বলতে কি বোঝানো হয়? বিবাহ বলবৎ আছে, মানে ডাইভোর্স হয়নি বা হাজবেন্ড ওয়াইফের কোন একজনের মৃত্যু হয়নি, তাহলেই বিয়ে চলাকালীন হাজবেন্ড মারা গেছে, তাহলেও কিন্তু বিয়ে আর বলবৎ থাকবে না। হাজবেন্ড মারা গেলে আর বিয়ে কি থাকে না, বলবৎ থাকে না, এমনি বিয়েটা ক্যান্সেল হয়ে যায়। একজন নারী হাজবেন্ড মারা গেছে, সেই ক্ষেত্রে তাকে দ্বিতীয় বিবাহ করতে হলে কি মৃত হাজবেন্ডকে তালাক দিতে হবে? কে বলবেন? সেটা প্রয়োজন নেই, যেহেতু প্রয়োজন হাজবেন্ড নেই। মারা গেছে সেক্ষেত্রে তাকে ইদ্যত পালন করলে, মুসলিম মুসলিম বিবাহ ক্ষেত্রে ইদ্যত পালন হ্যাঁ, করলেই হবে। হ্যাঁ, তার মানে ডাইভোর্স দেওয়ার দরকার নাই। কিন্তু এগুলো কিন্তু বেসিক পয়েন্ট এই জায়গায়। তার মানে বিবাহ বলবৎ কখন থাকে না, বিবাহ ক্যান্সেল হয়ে যায় তো কখন? ডিভোর্স হলে বা তালাক দিয়ে গেলে ক্যান্সেল হয়ে যায়, সেপারেশন হয়ে গেলে ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ, মানে আলাদা আলাদা থেকেও কিন্তু বিবাহ বলবৎ থাকতে পারে। কিন্তু তালাক যদি হয়ে যায় পার্মানেন্টলি, তাহলে হয়, অথবা কোনো একজন পার্টনার যদি মারা যায়, হাজব্যান্ড বা ওয়াইফ, তাহলে কি হয়ে যাবে, বিবাহ বলবৎ থাকবে না। তাহলে বলবৎ শব্দের গুরুত্ব আছে। তাহলে বলবৎ আছে মানে উভয়ই জীবিত আছে এবং তাদের মধ্যে তালাক হয়নি, এই হচ্ছে সংজ্ঞা বলবৎ থাকার। তাহলে এই অবস্থায় যদি সন্তান জন্ম হয়, তাহলে এই সন্তান যে বৈধ, সেটাই চূড়ান্ত প্রমাণ, মানে কনক্লুসিভ প্রুফ। 112 ধরার বিষয় হচ্ছে কনক্লুসিভ প্রুফ। তার মানে এটা অখণ্ডনযোগ্য। আহ এইটা যে বৈধ সন্তান না, এইটা বিষয়ে কোনো সাক্ষ্য দেওয়ার সুযোগ নাই। তার মানে পিতৃত্বের আইনগত যে অনুমান, সেইটা, এটা কিন্তু কি প্রিজাম্পশন। এখন একটা সময় বলে দিয়েছে, বিচ্ছেদের মানে তালাকের 280 দিনের মধ্যে জন্ম, মাতা পুনরায় বিবাহ না করলে, মনে করেন একজন মহিলা, তার বিচ্ছেদ হয়েছে বা স্বামী মারা গেছে এবং 180 দিন হয়ে গেছে, তাও কোনো সন্তান হয়নি, 181 দিনতম দিনে তার সন্তান হয়েছে, তখন ধরে নিতে হবে যে এটা তার পরবর্তী কোনো স্বামী বা কোনো পুরুষের মাধ্যমে এই সন্তানটা এসেছে, তার আগের স্বামীর না। এক এক থেকে শুরু করে 180, সরি, বারবার 180 বলছি, ধন্যবাদ ভাই। 1 থেকে শুরু করে 280 দিনের মধ্যে যদি সন্তান হয়, তাহলে ধরে নিতে হবে পূর্বের যে স্বামী, যেটা ডিভোর্স হয়েছে বা মারা গেছে, সেই স্বামীরই সন্তান এটা, মানে প্রিভিয়াস হাজবেন্ডের সন্তান এটা, এটা ধরে নিবে। তার মানে সন্তানের বাবাকে এটা উত্তর দিচ্ছে 280 দিন। 280 দিনের মধ্যে হলে আগেকার স্বামী তার সন্তানের পিতা, আর 280 দিনের যদি পরে হয়, মানে 81, 200, 282 বা তারও পরে, তাহলে ধরতে হবে আগের স্বামী তার সন্তানের বাবা না, হয়তোবা মহিলার কোনো অবৈধ সম্পর্ক হয়েছে,
অথবা সে আবার বিয়ে করেছে। এটা হচ্ছে বাস্তবতা। একত্রে থাকাকালে মিলনে বাধা না থাকলে, সম্ভাবনা না থাকলে কনসিভ করার সময়। তো কনসিভ কি জিনিস আমরা সবাই অ্যাডাল্ট বুঝি, তাই কনসিভ শব্দটা ব্র্যাকেটে দিয়েছি, যদিও এটা আইনের মধ্যে নাই, আপনাদের বোঝানোর জন্য। মনে করেন হাজবেন্ড ওয়াইফ দুইজন দুই জায়গায় থাকে, দুইজন দুই দেশে থাকে, হাজবেন্ড বিদেশে থাকে বা ওয়াইফ বিদেশে থাকে, তো তাদের মধ্যে তো ফিজিক্যাল ইন্টারকোর্স হওয়ার সুযোগ নেই। তাহলে যদি এরকম অবস্থায় হয়, দুইজন দুই দেশে আছে বা দুইজন দুই শহরে আছে, তারা একসাথে হয়নি, একই ছাদের নিচে বসবাস করেনি, সময় যাপন করেনি নিরিবিলি, তাহলে তো তাদের এ, মাধ্যমে সন্তান আসছে, অর্থাৎ এই যে স্বামীর মাধ্যমেই যে সন্তানটা আসছে, এইটা কিন্তু আর প্রমাণিত হচ্ছে না। তাই এটা কিন্তু একটা ফ্যাক্ট। বিবাহের ন্যূনতম 229 দিনের মধ্যে সন্তান জন্মালেও সকল ক্ষেত্রেই সন্তানটি বৈধ, যা চূড়ান্ত প্রমাণ। এটা একটা কেস ল, এটা বিয়ার অ্যাক্টে নাই। কেস ল কি? মনে করেন যে বিয়ের আগে যদি কেউ তার আহ, এখানে যদি আমরা প্রচলিত ভাষা বলি বয়ফ্রেন্ড বা তার প্রেমিকের মাধ্যমে কি হয়, প্রেগনেন্ট হয়, কনসিভ করে, তারপরে বিয়ে করে, তার মানে একজন মহিলা আগে গর্ভবতী হলেন, পরে বিয়ে করলেন, সেক্ষেত্রে নিচের 229 দিনটা হচ্ছে একটা বিষয়। তার মানে বিয়ের 229 দিনের মধ্যে আমরা তো সাধারণত ধরে নিই যে 10 মাস 10 দিন পরে সন্তান জন্মগ্রহণ করবে ইন্টারকোর্সের, কিন্তু বাস্তবে সেটা প্রায় 9 মাসের একটা স্বাভাবিক সময়। প্রি ম্যাচিউর যদি হয় তাহলে 7 মাস, 7.5 মাসেও হয়ে যায় অনেক সময়। তো এইটা 229 দিন মিনিমাম সময়। তাহলে ধরে নিতে হবে যে হ্যাঁ, কারেন্ট হাজবেন্ডের মাধ্যমে এটা হয়েছে, এটা কিন্তু আইন, এটা কেস লয়ে আছে। তার মানে 280 দিন হচ্ছে বিচ্ছেদের পরের বিষয়, আর 229 দিন হচ্ছে বিবাহের আগের বিষয়। আশা করি 112 ধারা নিয়ে যে প্রশ্নগুলো আসছে সেইটার কনফিউশন দূর হবে। 112 ধারা নিয়ে আমার নোটের নিচের দিকে যে এমসিকিউ প্রশ্নগুলো আছে, এই 112 ধারা যখন পড়বেন নিজে নিজে, তখন সেগুলো একটু পড়ে নেবেন, আরো ক্লিয়ার হবে। 114, 114 হচ্ছে আদালত কতিপয় বিষয়ের অস্তিত্ব অনুমান করতে পারেন, মে প্রিজুম। আমরা এর আগে ওই একটা না 18টা শ্যাল প্রিজুম মে প্রিজুম পড়লাম, এখানে দেখেন আবার প্রিজাম্পশন আসছে এখানে। এটা বার্ডেন অফ প্রুফের মধ্যেই কিন্তু প্রিজাম্পশন চলে আসছে। তো এটা এখান থেকে বিগত সালে ইংরেজিতে প্রশ্ন আসে, তাই আমি বাংলা না দিয়ে ইংরেজি দিয়েছি। সহজ ইংরেজি, বাংলা খুব সহজে বোঝা যায়, আপনাদের বুঝিয়ে দিচ্ছি আমি। স্বাভাবিক ঘটনাবলীর গতিধারা বা মানবিক আচরণ, সরকারি বা বেসরকারি কার্যাদির যা ঘটে, মানে সরকারি বা বেসরকারি যে অফিস, অফিসে সাধারণত কি ধরনের অ্যাক্টিভিটিস হয়, সেটা বিষয়ে আদালত মে প্রিজুম করবেন, বা সম্ভাব্য মর্মে সে ঘটনার অস্তিত্ব আদালত অনুমান করতে পারবেন। এবার ইংরেজিতে কি বলছে সেগুলো দেখি। দ্য কোর্ট মে প্রিজুম, তাহলে এখানে ABCDE, 5টা, FGH, মোট 8টা জিনিস। এই 8টা ক্ষেত্রে আদালত কি করবেন? অবশ্যই মে প্রিজুম করবেন। কি কি ইংরেজিতে আসে? তো সেন্টেন্সটা শুরু হয় কোথা থেকে? দ্য কোর্ট মে প্রিজুম, এরপরে দিয়ে দেয় দ্যাট এ ম্যান হু ইজ ইন পজেশন অফ স্টোলেন গুডস সুন আফটার দ্য থেফট is either the thief or has received the goods knowing them to be stolen। এতটুকু হাইলাইট যতটুকু করলাম, এর বাংলা কি? একটা চুরির ঘটনার পরপরই, কোন মনে করেন একটা মোবাইল ফোন চুরি হয়েছে, সাথে সাথে সে পুলিশে ফোন দিয়েছে, 999-এ জানিয়ে দিয়েছে আমার মোবাইল ফোন এখান থেকে চুরি হয়ে গেল। মোবাইল ফোন চুরি হওয়ার 2 ঘন্টা পরে মোবাইল ফোনটা পাওয়া গেল। যার হাতে পাওয়া যাবে ধরে নিতে হবে সেই চোর, অথবা চোরের কাছ থেকে এটা চোরাইকৃত মাল জেনে বুঝে সে নিয়েছে। তার মানে তার উপরে 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ 9টি পয়েন্ট। আইটা আমি মানে স্ক্রিনে ছিল না, তাহলে 9টি পয়েন্ট এখানে আছে, 9টি ক্লজ আছে। একটু তাহলে আমরা
আলোচনা করছিলাম আজকের সর্বশেষ সেকশন 114। তো এখানে 9টি ক্লজ আছে এই সেকশনের। এ, বি, সি এগুলোকে বলা হয় ক্লজ। আর যদি ব্র্যাকেটে 1, 2, 3 থাকতো তাহলে সেগুলো হচ্ছে সাবসেকশন হতো। তো সাবসেকশনের আন্ডারে থাকে ক্লজ এ, বি, সি আকারে। তো এগুলো হচ্ছে ক্লজ। তো ক্লজ একে যেটা বলা হচ্ছে যে একটা মোবাইল ফোন চুরি হলো, চুরি হওয়ার তাৎক্ষণিকভাবে বা কিছুক্ষণ পরেই, একটা 1 ঘন্টা হতে পারে, 5 ঘন্টা হতে পারে, মানে চুরির পরপরই যদি সেই চুরিকৃত মাল কারো কাছে পাওয়া যায়, তাহলে যার কাছে পাওয়া গেলে ধরে নিতে হবে সেই চোর, অথবা চোরাই মাল জেনে শুনে সে নিয়েছে, অর্থাৎ চুরির অপরাধ সে করেছে অথবা চোরাই মাল গ্রহণের অপরাধ করেছে, এটা ধরে নিবে। তবে এখানে শর্ত হচ্ছে যদি না, আনলেস হি ক্যান অ্যাকাউন্ট ফর হিজ পজেশন, মানে তার কাছে এই মোবাইল ফোনটা কিভাবে আসলো সেটা যদি সে ব্যাখ্যা করতে পারে, কারণ দর্শাতে পারে। অ্যাকাউন্ট ফর বলতে কারণ দর্শানো, মানে শো কজ। সে যদি বলতে পারে এটা রাস্তায় পড়েছিল আমি তুলে নিয়েছি, সে যদি এই ব্যাখ্যা দিতে পারে, সিসিটিভি ফুটেজে সেটা দেখা গেল যে হ্যাঁ সে রাস্তায় পড়েছিল, মোবাইল ফোনটা সে উঠিয়ে নিয়েছে, তাহলে উঠিয়ে নিলে সেটা কি হয় না, অপরাধ হয় না। কিন্তু উঠিয়ে নেওয়ার পর যদি এইটা কাউকে ফেরত না দেয়, নিজে ব্যবহার করে, তাহলে আবার সেটা মানে মিস অ্যাপ্রিপিয়েশন হয়, তছরূপ হয়। তার মানে তুলে নেওয়াটা অপরাধ না, সে হয়তো বা ফেরত দিবে। তার মানে তার কাছে যদি প্রকৃত ব্যাখ্যা থাকে, তারপরে একটা মোবাইল ফোনের মালিক সেই না, কিন্তু মোবাইল ফোন একটা কি, আহ, যে মোবাইল ফোনের টেকনিশিয়ান রিপেয়ার করে সেই দোকানে পাওয়া গেল, তখন তাকে প্রশ্ন করছে এই মোবাইল ফোন আপনার কাছে কেন, এটা তো চুরিকৃত। সে বলবে এটা মিস্টার এক্স আমাকে দিয়ে গেছে সারার জন্য, এখানে একটু প্রবলেম হয়েছে, একটু ক্র্যাশ পড়েছে, বা এই রিপেয়ার করতে হবে তাই। তখন মিস্টার এক্স কে ধরবে। তার মানে কারণ দর্শাতে হবে, আপনি যে অপরাধী না সেটা যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনাকে কিছু বলবে না, না হলে আপনি চোর, না হলে চুরিকৃত মাল গ্রহণ করার দায়ে আপনি দোষী হবেন। এটা হচ্ছে অনুমান করবে আদালত, মে প্রিজুম করবে এটা। বিতে কি বলছে, দ্যাট অ্যান অ্যাকমপ্লিশ বলতে অপরাধের সহযোগী, একাধিক যেখানে অপরাধী থাকে, ইজ আনওর্থি অফ ক্রেডিট আনলেস হি ইজ corroborated in material particularities। এটা দ্বারা কি বোঝাচ্ছে যে মনে করেন 2 জন, 3 জন, 4 জন, 5 জন, অনেক কয়জন মিলে অপরাধ করেছে, একাধিক ব্যক্তি মিলে। এখন এক ব্যক্তি 164 ধারায় কি দিচ্ছে, দোষ স্বীকার করছে, এবং দোষ স্বীকার করার সময় বলছে যে আমি করিনি, সব ওরা করেছে কাজ। তার মানে দোষ স্বীকারের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে নিজেকেও জড়াতে হবে, মানে আমি ছিলাম সাথে। এখন আমিকে যদি নিজেকে সেভ করি যে আমি ছিলাম না ওরা ছিল, তাহলে কি আমি নিজেকে দোষী বলছি? আমি তো দোষ স্বীকার করছে না এটা। তার মানে অ্যাকচুয়ালি দোষ স্বীকার বলতে নিজেকেও তো দোষ স্বীকারটা করতে হবে। অন্যের দোষ আমি বলে দিচ্ছি, সেটা তো নিজের দোষ নিজেকে স্বীকার করতে হবে। এখন আমি দোষ স্বীকার করতে এসে আমি নিজেকে নিরপরাধ বলছি আর অন্যরা দোষী বলছে, তাহলে এটা তো দোষ স্বীকার না, তাহলে তো সবাই দোষ স্বীকার করতো। 164 সিআরপিসি এটার উদ্দেশ্য ভঙ্গ হতো। তাই এটা আদালত ধরে নিবে যে দোষ স্বীকার করছে, সে নিজেকে যদি দোষী মনে করে, দোষ স্বীকার করে, তাহলে হবে। এবং এর সাথে আরেকটু যুক্ত করছে এখানে বিতে, যে শুধু দোষ স্বীকার করে অন্যদেরকে ফাঁসিয়ে দিলে হবে না, নিজের সাথে সাথে তার সাথে পারিপার্শ্বিক যে সাক্ষ্য, মানে ঘটনার সাথে ম্যাচ করে এরকম কিছু সিনারিও মিলতে হবে, আলামত মিলতে হবে। ঘটনাস্থলে অন্যদেরকে দেখা গিয়েছিল বা আশেপাশে তারা ছিল ঘটনার সময়, এই ধরনের কিছু কোরোবোরেটিভ যে এভিডেন্স সেগুলো ম্যাচ করতে হবে, সেটা বলা হচ্ছে। তার মানে শুধুমাত্র যে সহযোগী আসামি তার সাক্ষ্যের মাধ্যমেই অন্যদেরকে দণ্ড দেওয়া যথেষ্ট নয়। সি, দ্যাট এ বিল অফ এক্সচেঞ্জ accepted or endorsed was accepted or endorsed for good consideration। কোনো বিল অফ এক্সচেঞ্জ বা কোনো কিছু, যদি মনে করি চেক, যেমন এনআই অ্যাক্টের 138 ধারাটা কিন্তু এই
114 ধারার সি, এটা খুব গুরুত্বের সাথে দেখা হয়। আগে এটা দেখা হতো না, 21 সাল থেকে দেখা হচ্ছে। বিশেষ করে এখন আরো এটা প্রকট হচ্ছে যে আপনাকে যে চেক দিল, কেন দিল এটা আপনাকে প্রমাণ করতে হবে। কেন দিল মানে কনসিডারেশন কি, কিসের বিনিময়ে আপনাকে চেক দিল। চেক কি হাওয়া থেকে আপনাকে পেলেন? আপনাকে 10 লক্ষ টাকার চেক দিয়েছে, বিনিময়ে 10 লক্ষ টাকার তাকে কি দিয়েছেন? কোনো গুডস বা পণ্য সামগ্রী দিয়েছেন, কোনো পণ্য দিয়েছেন, অথবা আপনি কোনো সেবা দিয়েছেন। যেমন আমি আপনাদেরকে কি দিচ্ছি, দুইটা জিনিস দিই আমি আপনাদেরকে, একটা সেবা দিই, আবার আমার একটা ম্যাটেরিয়াল নোটও দিই। তার মানে আমি আপনাদেরকে একটা নোট দিচ্ছি, এটা ম্যাটেরিয়াল জিনিস, ফিজিক্যাল একটা জিনিস, এবং আমি আপনাদেরকে একটা সেবাও দিচ্ছি, দুই ধরনের জিনিস দিচ্ছি। তার বিনিময়ে আপনারা আমাকে কি দিয়েছেন? পেমেন্ট দিচ্ছেন। তার মানে বিনিময় থাকতে হবে যথেষ্ট, না হলে সেইটা আদালত মে প্রিজম করবেন না। মে প্রিজমের শর্তগুলো এগুলো। এবং আদালত আরো মে প্রিজম করবে যদি, অর্থাৎ দ্যাট এ থিং অর স্টেট অফ থিং হুইচ হ্যাজ বিন শোন টু বি ইন এক্সিস্টেন্স উইথিন এ পিরিয়ড shorter than that within which such things or state of things usually cease to exist is still in existence. তো এইটার বাংলা করলে যেটা হয়, সেইটা হচ্ছে যে বস্তু বা যে বস্তু বা বস্তুতে অবস্থা বা সাধারণত যে সময়ের পর আর বিদ্যমান থাকে না, তার চেয়ে কম সময়ের মধ্যে সে বস্তু বা বস্তুর সে অবস্থা বিদ্যমান মর্মে দেখানো হয়ে থাকলে তা বিদ্যমান আছে ধরে নিতে হবে। তার মানে অবাস্তব যদি কোনো কিছু দাবি করে তাহলে হবে না, বাস্তব যদি কোনো কিছু দাবি করে তাহলে সেটার বাস্তবসম্মত এবং সেটার বিদ্যমান আছে, তার মানে সেটার অস্তিত্ব আছে বলে আদালত ধরে নেবে। আর অবাস্তব যদি কোনো কিছু দাবি করেন, যদি বলেন যে একজন দাবি করলো যে ওর অনার, আমি বাংলাদেশ থেকে রাতে সূর্য দেখতে পেয়েছি, তো রাতে তো সূর্য দেখা যায় না, এটা অবাস্তব, কারণ এটা সময় ম্যাচ করে না, এটা অবাস্তব একটা জিনিস। আর তবে রাতে সূর্য দেখা যায় পৃথিবীর বিশেষ বিশেষ কিছু জায়গা থেকে, কিছু দেশ থেকে। আহ, তো এইটা লিমিটেড একটা জিনিস। তো অবাস্তব দাবি করলে হবে না, বাস্তব দাবি করতে হবে। দ্যাট, এই ই নাম্বারটা কিন্তু আসে, বি আর ই আসে বেশি, জি আসে। দ্যাট জুডিশিয়াল অ্যান্ড অফিসিয়াল অ্যাক্টস হ্যাভ বিন রেগুলারলি পারফর্ম, মানে কোনো জুডিশিয়াল হোক বা কোনো অফিসিয়াল বা কোনো অফিসের যে কাজ, কার্যালয়ের কাজ, সেটা যে রেগুলারলি হয়েছে, ইরেগুলারিটিস হয়নি, মানে নিয়ম মেনেই হয়েছে, স্বাভাবিকভাবে হয়েছে, সেটা যদি হয় তাহলে সেটা মে প্রিজুম করবেন। তার মানে অস্বাভাবিক কোনো কিছু মে প্রিজুম করবেন না, যেটা স্বাভাবিকভাবে হয় সেটাই মে প্রিজুম করবেন, সেটাই। অনেকটা জুডিশিয়ালি নোটিশেবল বিষয়ের সাথে কিছুটা ম্যাচ করে। দ্যাট দ্য কমন কোর্স অফ বিজনেস হ্যাজ বিন ফলোড ইন পার্টিকুলার কেসেস। তার মানে আমরা 32 ধারায় যেটা দেখি, যে তার যে কাজের প্রাত্যহিক যে কাজগুলো করে থাকে, কোনো ব্যবসায়ের বা কোনো পেশার করতে যে যে কাজগুলো করছে, যেটা ঘটা স্বাভাবিক, সেটাকে আদালত মে প্রিজম করবেন। দ্যাট এভিডেন্স হুইচ কুড বি অ্যান্ড ইজ নট প্রডিউসড উড, if produced, be unfavorable to the person who withhold it। এই জি নাম্বারটাও কিন্তু আসে, আর এখানে ইংলিশ দেওয়ার মূল কারণ হচ্ছে ইংলিশে আসে এই প্রশ্নগুলো, বাংলাতে ইতিপূর্বে এগুলো আসতে আমরা কিন্তু দেখিনি। তো যে দলিলের মাধ্যমে একজনের নিকট অন্যজনের দায় সৃষ্টি হয়, সে দলিল যার দায় সৃষ্টি হয় তার হাতে থাকলে তাদের যদি অবসান ঘটে, তাহলে আদালত সেটা কি করবে? মে প্রিজুম করবে। Is that if a man refuse to answer a question which is not compelled to answer by law, the answer, if given, would be unfavorable to him। তো এমন প্রশ্ন যেটা কোনো ব্যক্তি আদালতে দাঁড়িয়ে
সাক্ষী হিসাবে সে প্রশ্নের উত্তর দিতে বাধ্য না। সে প্রশ্ন যদি তাকে করা হয় এবং সে প্রশ্নের মাধ্যমে সেটা যদি তার বিরুদ্ধে চলে যায়, তবুও সে সেটা দিতে চাচ্ছে না, তো আদালত তখন ধরে নিবে, এটা মে প্রিজুম করবে যে এই সাক্ষীটার মধ্যে হয়তোবা কোনো কি আছে, সমস্যা আছে, তার মানে সে অপরাধী হতে পারে। কারণ বিরুদ্ধে যাচ্ছে বলেই তো সে কথা বলছে না, এই প্রশ্নের উত্তর দিচ্ছে না, এটা কমন সেন্সের একটা বিষয়। That given a document creating an obligation is in the hands of the obligator, the obligation has been discharged. মনে করেন একটা ডকুমেন্ট, আমি একটা চেক দিলাম একজনকে সাইন করে, আরেকজনের কাছে থাকলো, তখন সেই চেকটা দিয়ে আমার বিরুদ্ধে মামলা করতে পারবে। এখন আমার চেক আমার কাছে আছে, আমারই সাইন করা, এটা দিয়ে কি আমি অন্যের বিরুদ্ধে মামলা করতে পারবো? অন্যের চেক আমার কাছে থাকলে সেটার বিরুদ্ধে মামলা করা যাবে, নিজের চেক দিয়ে তো আমি অন্যের বিরুদ্ধে মামলা করতে পারবো না। সেটাই বলছে যে অব্লিগেশন যার হয়, যার দায় তৈরি হয়, তার হাতে থাকলে সেটার কোনো মূল্য নাই। মানে আসামির হাতে আসামির চেক, তাহলে সেটা দিয়ে কি আর বাদী কোনো কাজ করতে পারবে? করতে পারবে না। হয়তোবা ছিল, সে গোপনে আবার সেই চেকটা হস্তগত করে নিয়েছে। আমার চেক আমি রাজ্জাক ভাইকে দিয়েছিলাম, আবার কোনো কারণে রাজ্জাক ভাইয়ের কাছ থেকে সে চেকটা আমি ফেরত নিয়ে নিয়েছি, তার মানে আমার আর দায় শেষ। সে চেকটা আমি এখন নিজের কাছে আছে, আমি নিজেই সেটা ভাঙিয়ে নিতে পারবো, ব্যাংকে গিয়ে নগদায়ন করতে পারবো, বা আমি ছেড়ে ফেলতে পারবো, সেটা আমার ইচ্ছে। রাজ্জাক ভাই আর কিছু করতে পারবে না, মানে আমার দায়টা ডিসচার্জ হয়ে যাবে, আমি টেনশন মুক্ত হয়ে যাব। তো এখান থেকে বি এবং জি, সম্ভবত ই আর জি, ই জি এগুলো বেশি এসেছে। আরেকটু আপনাদেরকে যদি হেল্প করে, দেখবেন যেগুলো ছোট সেন্টেন্স এগুলো ইংলিশে বেশি আসে, বড় সেন্টেন্স গুলো সাধারণত তুলে কম দেয়। তবে বলা বলা যায় না, সব সেন্টেন্সে দিতে পারে। 114 থেকে প্রিভিয়াস কোশ্চেন আমরা একটু দেখব। এই যে 114, দ্য কোর্ট মে প্রিজুম দ্যাট জুডিশিয়াল judicial and official acts have been regularly performed। বিধানটি দা এভিডেন্স অ্যাক্ট 1872 এর কোন সেকশনে বর্ণিত আছে? দেখছেন, 114 দুই জায়গায় আছে, তার মানে আপনার জিতে আছে না ইতে আছে, এটা আপনাকে দেখতে হবে। তাহলে এখানে দেখেন, দ্য কোর্ট প্রিজুম, এটা আমি উপরে চলে যাই, এই যে হলুদ অংশ আছে, দ্য কোর্ট মে প্রিজুম, এখানে হলুদ অংশ আছে। আর এখানে আবার জুডিশিয়ালি যে বিষয়টা আছে, এটা ই নাম্বারে আছে, তার মানে এইটা। তাহলে এখানে দেখেন ই, দেখবেন আমি এ বি সি ডি ই এফ জি এইচ আই, এই নয়টাকে কি করে দিয়েছি, একটু হালকা শ্যাডো করে দিয়েছি, হাইলাইট করে দিয়েছি আগেই। তার মানে আপনাকে এতে আছে, বিতে আছে না কোনটাতে আছে, এটা আপনাকে মনে রাখতে হবে। এবং ওপরে এই যে দা কোর্ট মে প্রিজুম, এটাকেও কিন্তু হাইলাইট করে দিয়েছি, তার মানে আমি আপনাকে বুঝিয়েছি কোনটা আপনাকে নলেজে রাখতে হবে। প্রিভিয়াস কোশ্চেন দেখলেই এই টেকনিকটা অ্যাপ্লাই করা সম্ভব। তো এইভাবে আপনাকে প্রশ্ন করে বিভ্রান্তি করবে। পরের প্রশ্ন আবার, দা কোর্ট মে প্রিজুম, এই যে এই দা কোর্ট মে প্রিজুম, এখান থেকে হেডিংটা নিচ্ছে, আর এখানে এই ক্লজ থেকে আপনার সেন্টেন্সটা কমপ্লিট করছে। তো এখানে দ্যাট এভিডেন্স হুইচ কুড বি, এটা একটু ভিন্ন কালার ইউজ করি, ব্লু ইউজ করি, দ্যাট এভিডেন্স হুইচ কুড বি অ্যান্ড ইজ নট প্রডিউসড would, if produced, be unfavorable to the person who withheld it। এটা কোথায় আছে দেখেন, এখানে 114, 114, 114, 114, প্রতিটা 114। তার মানে আপনাকে এখানে কিসে আছে, জিতে আছে, এফ এ আছে, ইতে আছে, না বিতে আছে, এইটা আপনাকে প্রমাণ করতে হবে। এটা জিতে আছে, উত্তর ক যেহেতু, তার মানে জিতে আছে। এটা কিন্তু খুবই টাফ, খুবই ক্রিটিক্যাল। আপনাকে যদি আমি 1 ঘন্টা সময় দিই যে আপনি শুধু 14 ধারায় পড়েন 1 ঘন্টা সময়, তাহলে 14 ধারা থেকে 9-10টা প্রশ্ন করা যাবে। আপনাকে 14 ধারা থেকে যদি আমি 10টা প্রশ্ন করি,
আপনাকে 1 ঘন্টা 14 ধারা পড়ার জন্য দিলাম, এবং এখান থেকে যদি এই ধরনের প্রশ্ন করি 10টার মধ্যে 2-3টা ভুল হওয়ার সম্ভাবনা আছে। যতই আপনি 1 ঘন্টা খুব ভালোভাবে পড়েন, একটু কনফিউশন তৈরি হতেই পারবে, এটা জি তে আছে না এফ এ আছে, ই তে আছে না এ তে আছে না বি তে আছে, সমস্যার সৃষ্টি হবে। তাই খুব মনোযোগ সহকারে ধ্যান দিবেন। এটা 20 সালের প্রশ্ন, তার মানে কি নিউ টাইপ অফ কোশ্চেন। যখন থেকে বার কাউন্সিল রেভলিউশন করতে শুরু করলো, যে যারা পরিশ্রমী, যারা মেরিটোরিয়াস, যারা পড়াশোনা করে তাদেরকে নিব অ্যাডভোকেট হিসেবে, বাদ বাকিদেরকে নিব না, এই সিদ্ধান্ত কত সাল থেকে নিয়ে শুরু শুরু করেছিল? 2020 সালের পরীক্ষা এমসিকিউ যেটা শুরু হয় ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, সেই সময় থেকে এই সিদ্ধান্ত নেয়। 17 সাল পর্যন্ত সহজ ছিল সবকিছু, এই 20 সাল থেকে সবকিছু কঠিন হয়ে গেছে। তো এই ছিল আজকের আলোচনা বিষয়। এই মুহূর্তে চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। কারো যদি আরেকটা প্রশ্ন পড়ি, 11 নম্বর। 11 নম্বর প্রশ্ন দেখেন, এভিডেন্স অ্যাক্ট এর বিধান অনুযায়ী বিবাহ বিচ্ছেদের পর সর্বোচ্চ -দিনের মধ্যে জন্ম হলে এবং উক্ত সময়ের মধ্যে জন্মদাত্রী অবিবাহিত থাকলে, মানে যিনি জন্ম দিচ্ছেন মানে মায়ের কথা বলা হচ্ছে, বা কারো সাথে দৈহিক সম্পর্ক না হলে বৈধ সন্তান রূপে প্রমাণিত হবে কতদিন? ওই যে 280 দিন, এটা 112 ধারায় ছিল। এই প্রশ্নটা দেখেন জুডিশিয়ারি 2015-তে ছিল, সেম প্রশ্ন রিপিট হয়েছে 2022-এ। তার মানে জুডিশিয়ারির প্রশ্নটা রিপিট হওয়ার সম্ভাবনা বেশি। বার কাউন্সিলে বার কাউন্সিলের প্রশ্ন রিপিটের সম্ভাবনা যতটুকু আছে তার থেকে বেশি জুডিশিয়ারির, বার কাউন্সিলে রিপিট হওয়ার সম্ভাবনা আছে। তো প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। কারো প্রশ্ন থাকলে আজকের ক্লাস বিষয়ে প্রশ্ন করতে পারেন, অথবা যদি আহ, অন্য কোনো যদি কথাবার্তা থাকে আউট অফ সিলেবাস, তাহলে যেহেতু কিছু সময় আছে, কয়েক মিনিট কথা বলা যেতেই পারে। তো কেউ যদি কোনো কিছু জিজ্ঞাসা করতে চান আজকের ক্লাস বা ক্লাসের বাইরে, প্রশ্ন করতে পারেন। মিলন ভাই হাত উত্তোলন করেছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমি যে ওই 102 ধারার বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম বলেন যে কি সমস্যা কি? যে উভয় পক্ষ যখন সাক্ষী দেবে না তখন তো মামলাটা খারিজ হবে, তাহলে প্রমাণের দায়িত্ব আসবে কেন স্যার? মনে করেন আপনি মামলার বাদী, জি, মনে করেন আপনি মামলার বাদী, আপনি মামলা করেছেন, আপনি সাক্ষী না দিলে আপনার মামলাটা কি হবে? খারিজ হবে। খারিজ হবে, তাই তো? তো জি, আপনি মামলা কেন করেছেন? মামলা কি খারিজ হওয়ার জন্য করেছেন, না মামলায় ডিক্রি নেওয়ার জন্য করেছেন? মামলায় হলো, জেতার জন্য, ফৌজদারি মামলার মামলা, শেষে ফৌজদারি হোক আর ডিগ্রি সিভিল নেওয়ার হোক, জন্য, দেওয়ানি হোক, যেটাই ডিগ্রি হোক, নেওয়ার মামলা জন্য। জেতার জন্য, মানে জয়যুক্ত জি, হওয়ার জন্য। জি, মামলায় জয়যুক্ত, কেউ হারার জন্য মামলা করে না। তো মামলা জি, যখন করেন, মামলা শেষে একটা লাইন থাকে, সিভিল মামলায় থাকে প্রার্থনা, যে বাদীর অনুকূলে বিবাদীর প্রতিকূলে, এছাড়াও আইন ও ইকুইটি মূলে আরো যে প্রতিকার দিতে হকদার সেটা, এবং কষ্ট দেওয়া গেলে দিবেন ইওর অনার। এই ধরনের একটা প্রার্থনা থাকে সিভিল মামলায় প্রতিটা আর্জিতে। আপনি যদি জি, প্রার্থনা না করেন আপনাকে কি দিবে? আপনাকে তো চাইতে হবে, তাই না? জি। আপনি যদি ভগবানের কাছে না চান ভগবান দিবে? তো আদালতের কাছে চাইতে হবে, তো না চাইলে দিবে না। তো জি, প্রার্থনা অংশে চান, আবার আপনি একটা জামিনের দরখাস্ত করেছেন, শেষে বলে দেন যে অতএব উপরোক্ত কারণ ও অবস্থাধীনে উম, ন্যায় বিচারের স্বার্থে বা এই কারণে নিয়মিত হাজিরা দেব যে কোনো শর্তে, বা পিআর পর্যন্ত বা এমসি পর্যন্ত জামিনে মুক্তি দিবেন ইওর অনার। মানে বারবার আপনি শেষে কিন্তু আবার প্রার্থনা চাচ্ছেন, তার মানে দরখাস্ত হোক, আর্জি হোক বা মামলা হোক, শেষে আপনি প্রার্থনা চাচ্ছেন। একটা ক্রিমিনাল মামলা যদি প্রার্থনা করি, শেষে উল্লেখ থাকে যে এই আসামিরা এই কাজ করেছে বর্ণনা করলাম, এদের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার বিনীত অনুরোধ জানাই, বা করতে বিজ্ঞ আদালতের মর্জি হয়। এই ধরনের তো আমরা বক্তব্য দিই, এটাও কিন্তু একটা জি, প্রার্থনা, প্রেয়ার। এটা প্রেয়ার সেকশন, জি, সিভিল ক্রিমিনাল জি, বলতে থাকে। তো প্রেয়ার জি। সেকশন আপনি যেটা চাচ্ছেন খারিজ হয়ে গেলে কি সেটা পাবেন? না,
তো পেয়ার সেকশনে যেটা চাচ্ছেন সেটা পেতে হলে আপনাকে সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে না মামলা। জি তাহলে মামলা যে করছে পেয়ার সেকশনে যে চাচ্ছে শুধু চাইলেই হবে, প্রমাণ তো করতে হবে, তাই প্রমাণের দায়িত্ব তার। তাই এখানে বলছে প্রমাণের দায়িত্ব যার উপর ন্যস্ত থাকে, উভয় পক্ষ থেকে সাক্ষ্যদান করা না হলে, মানে এমন একটা মামলা সাক্ষ্য না দিলে এই মুহূর্তে যে হেরে যাবে, যে সে আদালতের বাইরে তাকে অনেক তা- সময় হ্যাঁ, নিজেরা মিটে যায়। সেটা ভিন্ন জিনিস। সেখানে জি সেটা সেটা কম্পাউন্ড, সেটা সালিশ হতে পারে, সালিশে সাক্ষ্য আইন প্রযোজ্য না, প্রথমেই বলে দিয়েছি। জি সালিশের ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য না, প্রথমে দেখেন লেখা আছে। সালিশ যেভাবে জি খুশি স্যার করে আদালতে এসে যদি বাদী বলে আমি আর মামলা চালাবো না, কেন চালাবেন না হ্যাঁ, হয়তো বা জানতে চাইবে, কিন্তু না আপনি চালান, আসামি তো সাজা হয়ে যাবে, আর আপনি আর 2টা ডেট পাবেন, তাহলে আপনি আজকে সুন্দরভাবে সাক্ষী দেন। আসামি এভাবে কি আদালত ফোর্স করবে? করবে না, বাদীর ইচ্ছার বিরুদ্ধে যাবে না। তো জি বাদী মামলা করেছে, প্রার্থনা চেয়েছে, এটা আমি চাচ্ছি ওর অনার, তাহলে বাদী আপনি এটা পাইতে হলে আপনাকে প্রমাণ করতে হবে, মানে প্রমাণের দায় আপনার উপরে। বুঝতে জি পেরেছেন? মানে যে হারবে তাকে সেটা প্রমাণ করতে হবে। এবার ক্লিয়ার জি হয়েছে? মানে উপস্থাপনাটা একটু পেঁচিয়ে করেছে, কিন্তু জি ওই স্যার 101 ধারার বক্তব্য এখানে কিন্তু রিপিট হচ্ছে, যে যে যা জি দাবি ওই করে একই। তাকেই তা প্রমাণ করতে হচ্ছে। তাহলে আমি প্রথমে যেটা বলেছিলাম 101 ধারার সাথে প্রতিটা সেকশনের একটা মিল আছে। বলতে গেলে একশো জি এক স্যার ধারা হচ্ছে মূল ভাব, আর আর সবগুলো 102 থেকে ব্যাখ্যা সবগুলো হচ্ছে হচ্ছে। ভাব সম্প্রসারণ বা ব্যাখ্যা। আমার কথা জি মিললো? তো এইভাবে জি পড়লে স্যার আইন পড়তে মজা লাগবে এবং আপনি কানেকশন খুঁজে পাবেন। তার জি মানে স্যার আপনার পুরো সপ্তম অধ্যায়ের 101-এর মধ্যেই কিন্তু সবকিছু নিহিত আছে। আমরা যদি কোরআন সবগুলোই আছে। শরীফের কথা বলি, কোরআন শরীফের কথা বলি, তো কোরআন শরীফ হচ্ছে কোড করা থাকে। কোরআন শরীফ জি হচ্ছে একটা কাব্যগ্রন্থ, মানে এটা হ্যাঁ কাব্যিক স্টাইলে লেখা আছে, কবিতার ভাষায় লেখা আছে কোরআন শরীফ। তো কোরআন শরীফের হ্যাঁ ভাষা অনেক সময় বোঝা যায় না, যেমন আমরা স্কুল কলেজে কবিতা পড়েছি, পোয়েম। তো কবিতার কিন্তু মূল ভাব না পড়লে একটা কবিতার ভাষা বোঝা যায় না, কারণ সেখানে অনেক রূপক ইউজ করা থাকতে পারে। হ্যাঁ, অনেক জি অনেক কিছু যদি বলে যে চাঁদের মতো সুন্দর, তো চাঁদ কি আসলে সুন্দর যেটা বোঝানো হচ্ছে? তো চাঁদের মতো সুন্দর একটা কাল্পনিক বিষয়, কিন্তু চাঁদ কি অ্যাকচুয়ালি সুন্দর? চাঁদ তো সুন্দর জিনিস না, আমরা দেখি একটু আলোকিত রাতে, তার চাঁদ সুন্দর বলে, কিন্তু সুন্দর বলতে যেটা বোঝায় সেটা কি সৌন্দর্য বা দ্য বিউটি? বিউটি হচ্ছে মানসিক একটা বিষয়, চোখের বিষয় না এটা। একটা একটা ফুল আপনার দেখতে সুন্দর লাগতে পারে, আরেকজনকে ওটা ভালো নাও লাগতে পারে। একটা মানুষ আপনার কাছে প্রিয় হতে পারে, আরেকজনের কাছে প্রিয় নাও হতে পারে, এটা তো মেন্টাল বিষয়। সৌন্দর্য জি কিন্তু স্যার বাহ্যিক বিষয় না প্রকৃতপক্ষে। তো জি এটা দ্বারা আমি এটাই বোঝাচ্ছি, যে একটা লাইনের মধ্যে সবকিছু দিয়ে দেওয়া আছে 101 ধারায়, আর বাদ বাকিগুলো জাস্ট এর ব্যাখ্যা করা আছে, তর্জমা করা আছে, এই আর কি। আর প্রশ্ন আছে আপনার? স্যার আর দুটো আছে স্যার। ওই বলেন। 14 নম্বর 114 ধারায় আমার হুম, একটা আপনার ছন্দ আছে, এটা আপনার ওর সাথে মেলে কিনা, যে এটা হলো এ করা যায় কিনা মনে রাখার বলেন জন্য, বলেন। যে উম, চোরের সহযোগী আম, আহ, চোরের সহযোগী হলো ইয়ে দেখাই, মানে ওই কি ওইটা যে আহ, আপনার এটা বিল আপনি অফ লিখে, এক্সচেঞ্জ বা ওটা আমার মনে আছে। আপনি আপনি জি লিখে বল। আপনি লিখে আমাকে মেসেজ করে দেন, সেইটা জি আমি উপযোগী যদি হয় গ্রুপে দেওয়ার মতো আমি গ্রুপে দিয়ে দিব, নি সবাই উপকৃত হবে নি। ও ঠিক আছে? আচ্ছা ঠিক, আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, স্যার লিখিত আর আর ফরম্যাটে পেলে রিটেন, সবাই উপকৃত হবে। বলেন, আর কি বলবেন? স্যার রিটেনের একটা প্রশ্ন একটু আমার সমস্যা আছে, এটা একটু অবশ্যই রিটেন এখন। রিটেন ক্লাসে প্লিজ, রিটেন ক্লাসে প্লিজ। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আর কোনো আর এই সমস্যা এই- আর সমস্যা এটা নিয়ে আর প্রশ্ন নাই? না তাহলে স্যার। এই সাথে এই সপ্তাহের ক্লাস শেষ হয়ে গেল। আগামী শুক্রবারে পরীক্ষা হচ্ছে না, শনিবারে পরীক্ষা হবে, সবাই দাবি করছে, কয়েকজন, সবাই না। আমি অনুরোধ শনিবার করেছিলাম মতামত দেন, স্যার। তো আপনারা তো মতামত দেন না। স্যার শনিবারে স্যার, সাড়ে সাড়ে 9টাতেই নিতে পারি বা 10টায় নিতে পারি। ও না, 10টায় তো নিতে পারবো না, ক্লাস আছে তো। জি শনিবারে ক্লাস আছে তো। হ্যাঁ তাহলে সেই আপনারা সেই জন্য। একটু একটু কাইন্ডলি বলেন যে শনিবারে পরীক্ষা দিবেন না রবিবারে দিবেন, রবিবারে যেহেতু ক্লাস থাকে না।
কবে দিবেন, কখন দিতে চাচ্ছেন, একটু আপনারা দয়া করে সবাই একটু মেসেজ দিয়ে রাখেন। তো তা আজকের আমার ক্লাস সমস্যা বিষয়ে নেই, যদি রাত্রে হলে সমস্যা নেই, যে কোনো সময় হলে সমস্যা নেই, হ্যাঁ, যে তো কোনো দিন আজকের রাত্রে হলে ঠিক সমস্যা আছে। নেই। না, শনিবারে তো আবার ক্লাস আছে 9:30টায়, তাহলে হয় পরীক্ষা আগে নিতে হবে, নাহলে ক্লাস পিছাতে হবে। তো আপনাদেরকে না, আমি ওই ছেড়ে দিচ্ছি। রিটেনটা স্যার শুক্রবারেই থাক। আর এমসিকিউটা আমার সমস্যা না, অন্য অন্য যদি কারোর অসুবিধা থাকে তাদের সুবিধা মতো যেদিন হয় হোক। তো ঠিক আছে, আপনারা পরীক্ষা কবে দিতে চাচ্ছেন একটু কাইন্ডলি সবাই যারা শুনছেন একটু মেসেজ দিয়ে জানান, তাহলে আমি অফিসিয়ালি দিয়ে দিতে পারবো যে পরীক্ষা মানে রুটিনটা রিশিডিউল করে দিতে পারবো ওই এমসিকিউ যে এর। তাহলে আর ওই যে কনফিউশন থাকবে না। ওই যে রবিবারে দিয়েছে তৃষ্ণা ম্যাডাম। হ্যাঁ, এই কারণে সবাই দেন, এখানে না, মেসেজে দেন আমার। কারণ ক্লাস শেষ করলে এই চ্যাট অপশন আমি আর দেখবো না, আমি চলে যাব জি হচ্ছে মেসেজে। আমাকে মেসেঞ্জারে আপনারা, সরি মেসেঞ্জার বলছি, হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। আর রবিবার একটা জি, ভালো গুড আইডিয়া হতে পারে। তো হ্যাঁ সবার হোক স্যার। সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করি। থ্যাংক ইউ স্যার। আর আপনাদের অনুরোধ করব নিয়মিত ক্লাস করেন, পরীক্ষা দেন।